স্টার্ট। ওকে, আপনারা একটু মিউট করে রাখবেন আপনাদের সাইড থেকে। ওকে, সো আমরা আমি যেটা দেখলাম যে আপনাদের অন্যান্য ব্যাচের তুলনায় আপনাদের প্রত্যেকেই যথেষ্ট ভালো আউটপুট দিয়েছেন, যা করতে দিয়েছি বা যেটাই হয়েছে। হ্যাঁ, কুইজে হয়তো সবার অত ভালো মার্কস আসেনি, কারণ হয়তো অতটা প্র্যাকটিস করার আমরা টাইম পাইনি। কতদিনে আমরা তো একটা ক্লাসের পরেই আবার কুইজ নিয়ে ফেলেছি না, তো সেটা কোনো সমস্যা নেই। আমরা এইচটিএমএল এর প্র্যাকটিসগুলো কিন্তু কন্টিনিউ করব, স্পেশালি অ্যাট লিস্ট টেবিল ইনপুট ফিড ছাড়বো না, ওটা প্র্যাকটিস করে যাব। তার পাশাপাশি আমরা সিএসএস শুরু করছি, ঠিক আছে? তো সিএসএস দিয়ে আমরা যেটা করতে পারি, আমরা যে কাঠামোটা আমরা এই যে এইচটিএমএল এ তৈরি করলাম, সেই কাঠামোটাকে আমরা আরও সুন্দর করতে পারি বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে। অ্যাট্রিবিউট মনে আছে তো কি জিনিস? এই যে যে কোনো একটা ট্যাগের মধ্যে স্টাইল লিখে তার মধ্যে যা লিখছি, এগুলো কি সবই কিন্তু অ্যাট্রিবিউটস, তাই না? এই স্টাইলটা ধরে পুরোটাই আসলে অ্যাট্রিবিউট। কিন্তু একটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে দেখেন অনেকগুলো কথা লেখা আছে এক একটা সেমিকলন দিয়ে। এই যে এটা একটা সেমিকলন, এটা একটা সেমিকলন, এটা একটা সেট সেমিকলন, এটা একটা সেট সেমিকলন। এইগুলো কি এক একটা? এগুলো কিন্তু একটা অ্যাট্রিবিউট সেটের মধ্যে এক একটা প্রপার্টি এবং তার ভ্যালু। একটা প্রপার্টি, এটা একটা তার একটা ভ্যালু। আর প্রপার্টি বলতে আসলে এগুলো সবই কিন্তু একটা গুণাবলী। গুণাবলী মানে কি? শুধু ট্যাগ চিন্তা করে দেখেন, একটা স্প্যান ট্যাগের উপরে আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম স্টাইল। আমি যদি এরকম হতো যে কালার করার জন্য একটা অ্যাট্রিবিউট, তো সবুজ করার জন্য একটা অ্যাট্রিবিউট, ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য একটা অ্যাট্রিবিউট, এরকম করতে গেলে তো কোটি কোটি অ্যাট্রিবিউট হয়ে যেত, এটা আনম্যানেজড হয়ে যেত। এই জন্যই অ্যাট্রিবিউট বেশি না বাড়িয়ে অ্যাট্রিবিউটের মধ্যে প্রপার্টি বেশি বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এই প্রপার্টিগুলোই আমাদের ডিজাইন তৈরি করবে। ক্লিয়ার তো? তো আমরা কিছুদিন আগ পর্যন্ত যে ধরনের ডিজাইন মডেলে কাজ করে এসেছি, সেটা হচ্ছে এরকম ধরেন একটা বডি ট্যাগ আছে, তার মধ্যে একটা স্প্যান ট্যাগ রয়েছে, এটা উদাহরণ জাস্ট একটা। তার মধ্যে স্টাইল একটা অ্যাট্রিবিউট, যেটার কাজ হচ্ছে ডিজাইন দেওয়া। যেটার মধ্যে আমরা কি করেছি, এটা আমরা ফেলে দিই আপাতত। যেটার মধ্যে আমরা বলেছি ব্যাকগ্রাউন্ড রেড কালারের হবে, কালার হোয়াইট কালারের হবে, মানে হচ্ছে টেক্সটের কালার হোয়াইট কালারে হবে, ফন্ট ড্যাশ ফ্যামিলি ভার্ডানা হবে। একটা জিনিস খেয়াল করেছেন, একটা শব্দ হলে একটা, আর দুটো শব্দ হলে কিন্তু আন্ডার ড্যাশ, আন্ডার স্কোর কিন্তু কখনো কেউ ইউজ করে না। আর এগুলো কখনো আপার কেসও হয় না, একমাত্র ফন্টের নাম ছাড়া, কোনো কিছুর নাম ছাড়া এটা কখনো আপার কেস হবে না। আর প্রত্যেকটা প্রপার্টির পরে কিন্তু একটা করে সেমিকলন আছে। আরেকটা জিনিস হলো, যখন আপনি স্টাইলের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট লিখছেন, এর ভিতরে কিন্তু কখনো ডবল কোটেশন সিঙ্গেল কোটেশন আসে না। এটা আপনারা অনেকে কিন্তু ভুল করছেন, আমি দেখেছি অ্যাসাইনমেন্টে এবং ইয়েতেও টাস্কেও দেখলাম যে আপনারা কি করছেন, এর মধ্যে এটা লিখে হয়তো আপনি এরকম কালারে এখানে হয়তো এরকম করে ফেলছেন। এরকম কোনো ব্যাপার স্যাপার নাই কিন্তু, হ্যাঁ। স্টাইল শুরু ইকুয়াল টু দিয়ে এই ভিতরে ডবল কোটেশনের মধ্যে পুরোটাই স্টাইল, এর মধ্যে আর কোনো ডবল কোট সিঙ্গেল কোটেশন ডবল কোটেশন কিচ্ছু ইউজ হবে না। এইটুক মাথায় থাকলেই কিন্তু আপনার লিখতে আর ভুল হবে না। একটা প্রপার্টির নাম, তার ভ্যালু, আবার সেমিকলন। লাস্টেরটার পরেও কিন্তু সেমিকলন দেবেন, যদিও তারপরে কিছু নাই। এটা কিন্তু কোড রাইটিং স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা এবার দেখেন, এটা তো আমরা বুঝতে পারছি কি করবে। ভার্ডানা ফন্টে 16 সাইজের একটা ফন্ট হবে। বাই দ্য ওয়ে, মাস্ক পরা উত্তম, যেহেতু আমি বাইরে থেকে ঘুরে এসেছি আপনাদের সেফটির জন্য। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি ভার্ডানা, কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড রেড। এখন ঘটনাটা হলো, এই যে জিনিসটা আমি লিখলাম, এটা কিন্তু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ অফ ওয়েব ডিজাইনিং, ঠিক আছে? আগেকার সময় নর্মালি আমরা এভাবে ইনলাইনে লিখতাম, ট্যাগ যে লাইনে সেই লাইনেই ডিজাইন লিখছি, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এই ইনলাইন সিএসএস এখন থেকে, আজকের পর থেকে আমরা আর লিখব না। আমরা কি করব, হেডের মধ্যে স্টাইল লিখব, তাও লিখব না, কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন। সেখানে গিয়ে এই যে এই যেটা আছে, এটাকে পুরাটাকে নিয়ে গিয়ে এখানে লিখে দেব। এখন দেখেন, পরপর একটু নামিয়ে নামিয়ে রাখি, তাহলে জিনিসটা দেখতে আমার পড়তে সুবিধা হয়, রাইট? এর কলনের পরে একটা স্পেস দিই, এটা আমার জন্য ম্যানেজেবল হয়। তাহলে এই যে চারটা কালার, এই চারটা কালার নির্দিষ্ট একটা জায়গায় ইমপ্লিমেন্ট হবে না, কোথায়? স্প্যান ট্যাগে।
তাহলে এই এই স্প্যান ট্যাগকে আমি কোনো একটা কমন নাম দিতে পারি। কথার কথা, অ্যাডমিন ভাবলো যে সবার গায়ে রং মাখিয়ে দেবে। এখন অ্যাডমিন কি বললো যে যাও এক বালতি রং নিয়ে ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসে গিয়ে লাগিয়ে দাও। তো ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসে গিয়ে সবার গায়ের উপরই তো ছিটিয়ে দেবে, তাই না? ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসে লাগানো মানে কি সবার গায়ে রং লেগে যাওয়া। তো বেসিক্যালি এই ট্যাগগুলোকে ডিজাইন করার জন্য একটা নতুন ট্যাগ আর অ্যাট্রিবিউট আবিষ্কার হলো, যেটার নাম হচ্ছে ক্লাস। ক্লাস বলতে আসলে বোঝায় যে একটা ক্যাটাগরির ট্যাগকে আমি ডিফাইন করছি এটা দিয়ে। হ্যাঁ, সো এই নামটা আমি ধরছি, এবার নাম ধরে আমি এখানে যে কোনো নাম ধরতে পারি। কথার কথা, এটা ওয়েব ক্লাস, ওয়েব টেকনোলজির ক্লাস। এখন এখানে তো আর ওয়েব বলতে পারি না, তাই না? এটা কথার কথা, হয়তো এটা একটা মেনু, এটা হতে পারে একটা কোনো হয়তো টাইটেল, কিছু তো একটা হতে পারে যা, যেটা এই জিনিসের নাম যা এই ট্যাগের মধ্যে আমি যা ডিজাইন করছি। তো এবার কি করব, এই যে চারটা ডিজাইন এখানে ইমপ্লিমেন্ট হবে, সেটা আমি বলে দিতে পারি এখানে এভাবে বলে যে ক্লাস যদি হয় এরকম ডট টাইটেল বলতে হবে, তারপরে তার ভিতরে এই কথাটা লিখতে হবে। কিন্তু এই চারটা কোডকে আমি একসাথে এটার আন্ডারে কিভাবে বোঝাতে পারি, এটা বোঝার জন্য একটা স্কোপ রেজলিউশন ব্র্যাকেট আছে, যেটাকে সেকেন্ড ব্র্যাকেট আমরা বলি, এইটা আমরা ব্যবহার করব। এই কথাটার মানে হচ্ছে যে এইখানে শুরু হয়েছে কোডটা, এখানে কোডটা শেষ হয়েছে, এই পুরোটা একটা কোড ব্লক, সেট অফ কোড। ঠিক আছে? অর্থাৎ এই কোডের স্কোপ এখানে শুরু হয়েছে, স্কোপটা এখানে এসে শেষ হয়েছে, এবং এই পুরোটা আসলে কল হবে কোথায়? যেখানে টাইটেল আছে। তো টাইটেল নামটা আছে কোথায়? এখানে আছে। তার মানে এই ডিজাইনগুলো সব এখানে ইমপ্লিমেন্টেড হবে। ঠিক আছে? এখন একই ঘটনা যদি আমরা এবার এই যে এই কোডটা যদি আমরা রান করি, দেখেন ঠিক কাজ করছে। এখন আমরা যদি এই কাজটা এভাবে করি যে প্যারাগ্রাফ নিচের যে ট্যাগটা আছে, নিচে এখানে কিন্তু কোনো কালার নেই, আমরা যদি এখানে টাইটেলটা বসিয়ে দিই তাহলেও কিন্তু একই কাজ করবে, দুটোতেই কিন্তু ডিজাইন পাবে। কিন্তু প্রশ্নের বিষয় যে এখানে দুটোতেই আমার ডিজাইন পেয়েছে, কিন্তু একটা ডান থেকে বাম পর্যন্ত পুরোটা কালার ব্লক করে ফেলেছে, আরেকটা কেন এতটুকু নিয়েছে? খুব স্বাভাবিক, কারণটা হচ্ছে যে একটা হচ্ছে স্প্যান ট্যাগ, আরেকটা হচ্ছে পি ট্যাগ। আমরা জানি যে সেকশন ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, আর্টিকেল ট্যাগ, হেডিং ট্যাগ, যত রকমের এরকম ডিভ টাইপের ট্যাগ রয়েছে সবই কিন্তু ডান থেকে বাম পর্যন্ত পুরোটা জায়গা নেয়। কিন্তু কারা কারা এরকম ততটুকু জায়গা নেয় যতটুকু টেক্সটের জায়গা বা ভিতরে যা আছে ততটুকুর জায়গা? এখানে যতটুকু লেখা আছে ততটুকুই শুধুমাত্র কিন্তু কালার হয়েছে, রাইট? এরকম আচরণ করে কোন কোন ট্যাগ? মাত্র দুইটা ট্যাগ ইন জেনারেল, একটা হচ্ছে স্প্যান ট্যাগ, একটা হচ্ছে সাইট ট্যাগ। এগুলো খুব কমন কোয়েশ্চেন, তারপরও রিপিট করছি কারণ এরকম অদ্ভুত কোয়েশ্চেন দেখবেন যে ডিজাইনের কোয়েশ্চেনে আসবে, ভাইভাতে জিজ্ঞেস করবে, খুবই বেসিক জিনিস কিন্তু জিজ্ঞেস করে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড আপনার বেসিক কতটা স্ট্রং। ঠিক আছে? আচ্ছা, সো দেখেন তাহলে আমরা ক্লাসটা দিয়ে বুঝতে পারছি যে আমরা এভাবে ডিজাইনটা করতে পারছি, উইচ ইজ দ্য মডার্ন ওয়ে অফ কোডিং। ওকে, তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম যে সিএসএস কোড কিভাবে করে। দেখেন এখানে যে উদাহরণটা 1 নাম্বার ফাইলে আমি দেখিয়েছি, সেখানে যেটা দেখানো আছে সেটা হচ্ছে যে এটা আমি যদি ফেলে দিই, দেখেন আমি এই 1 নাম্বার ফাইলটাকে রান করি, প্যারাগ্রাফ ট্যাগটাকে কালার করে দেখানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো ক্লাস ব্যবহার করা হয়নি। হয়েছে? হয়নি, কিন্তু সরাসরি বলে দেওয়া হয়েছে পি। অর্থাৎ আমরা চাইলে কোনো একটা ট্যাগের নামকে লিখেও বলে দিতে পারি যে এই ডিজাইনগুলো ওই ট্যাগে ইমপ্লিমেন্টেড হবে। কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজ কোথায়? তাহলে এই পেজে যত পি ট্যাগ থাকবে সবাই এক কালার পেয়ে গেল, এটা তো একটা সমস্যা, আমি তো সবাইকে দিতে চাচ্ছি না। আমার এই পেজে তো অজস্র প্যারাগ্রাফ থাকতেই পারে, তাই না? আচ্ছা, ভেরি গুড। ক্লাসের নাম আমরা যে কোনো দিতে পারি, আমরা সামনে গিয়ে শিখবো যে ক্লাসের নামটা কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে হয়, আমি সবে ব্যাখ্যা করব। এখানে অনেক ট্যাগ রয়েছে 42, তার এক একটার মধ্যে মাল্টিপল রয়েছে। ওকে, আচ্ছা, দেখলেই ঘুম চলে যাবে, তাই না? বাই দ্য ওয়ে, আজকে জনসংখ্যার কমের কারণটা কি? এই যে জ্যাম। ও কুমিল্লা চলে গেছে? ও আচ্ছা, অনলাইন।
ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। তো আপনারা অফলাইন ফিরে আসেন, এটাই আমরা আশা করি। ঠিক আছে। হ্যাঁ শিওর, কোনটা নিয়ে? টেবিল? হ্যাঁ হ্যাঁ, বলুন না। টেবিলের লেংথ বলতে আপনি প্রস্থের কথা বলছেন? কলামের লেংথ, তার মানে প্রস্থের কথা বলছেন? হ্যাঁ। তো যে কোনো একটা কলামকে ধরে আপনি যদি পার্সেন্টেজে ভাগ করেন, আমি খুব সহজভাবে যদি এরকম বলি, ব্যাপারটা এমএস ওয়ার্ডে দেখালে আসলে আরো সহজ হবে। এটা অবশ্যই ইটস এ গুড কোয়েশ্চেন, সবার জন্য কাজে লাগবে। বাই দ্য ওয়ে, এমএস ওয়ার্ড খুলতে খুলতে একটা জিনিস দেখিয়ে ফেলি, সেটা হচ্ছে যে এই সিএসএস কোডের মধ্যে এরকম ভাবে কমেন্ট লেখা যায়। আমরা এইচটিএমএল এ কমেন্টস কিভাবে লিখেছি? এরকম অ্যারো দিয়ে, বিস্ময়বোধক চিহ্ন দিয়ে শুরু করে শেষ, এর মধ্যে এক বা একাধিক লাইন লেখা যায়, রাইট? সিএসএস এও একইভাবে এক বা একাধিক লাইন লেখা যায় এরকম ভাবে লিখে, ঠিক আছে? সো অ্যারো দিয়ে, এই স্টার দিয়ে, এবং এই প্যাটার্নটা জাভা, সি, সি প্লাস প্লাস সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আরেকটা প্যাটার্ন রয়েছে, সেটা হচ্ছে জাস্ট ডবল স্ল্যাশ দিয়ে, অর্থাৎ সিঙ্গেল লাইন কমেন্ট এটা, ঠিক আছে? আমরা এক লাইনে চাইলে এটা কমেন্ট দিতে পারি। তাই সাধারণত ডিজাইনে এত কমেন্ট ওভাবে কেউ করে না, তবে হ্যাঁ, এই কমেন্টটা ইউজ করে কারণ আপনি এই কোড ব্লকে কি বুঝাচ্ছেন, কোথায় কোড করেছেন। কারণ দেখা যাচ্ছে যে আপনি একা হয়তো কোড করছেন, কোডের পর কোড করে গেছেন, এখন কোনো সমস্যা হচ্ছে না। 5 মাস পরে আপনার বস যখন বলবে ওই কোডে গিয়ে আবার ঠিক করে দিয়ে আসো, আপনি নিজে নিজের কোড বুঝতে পারবেন না যে এখানে কোন লাইনে কোথাকার কোড করেছি। বুঝতে পারবেন হয়তো, বাট একটু ডিফিকাল্টি হবে। রাদার কমেন্ট করে রাখলে আপনার জন্য আন্ডারস্ট্যান্ডেবিলিটিটা অনেক ইজি হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আপনার প্রশ্নে ফিরে আসি। যেটা হচ্ছে যে আপনি টেবিল তৈরি করছেন, এখন এই টেবিলে প্রত্যেকটার উইথ এক এক রকম থাকে। তার কারণটা হচ্ছে আমরা কোনো ফিক্স উইথ ডিফাইন করে দিই না। যে কোনো একটা রোকে, ধরেন এই রো বা এই রো বা এই রো, যে কোনো একটা রো এর টিডিকে ধরে যদি আমরা একটা দৈর্ঘ্য প্রস্থ সেট করে দিতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা কলামগুলো মানে অন্যান্যগুলো একইভাবে ওই উইথটা পাবে। তো স্বাভাবিকভাবে আমি কথার কথা এই রোটাকে ধরে প্রথম যেটা আছে সেটাকে ধরে যদি বলে দিই এটা হবে 30%, তারপরেরটা যদি বলে দিই এটাও হবে 30%, আর বাকিটা যদি বলে দিই 40%, এবং পুরোটাকে টিআরটাকে যদি বলে দিই 100%, তাহলে কিন্তু ও এই প্যাটার্নই পেয়ে যাবে। আমরা ডিফাইন করছি না, যার কারণে ভিতরে যতটুকু জায়গা আছে ততটুকু অনুযায়ী ও অটোমেটিক নিয়ে নিচ্ছে, নতুবা সমান সমান নিয়ে নিচ্ছে। সমান নেওয়াই স্বাভাবিক, ঠিক আছে? ক্লিয়ার তো? আপনারা একটু প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখবেন। যদি দেখেন যে না পারছেন, তখন আমাকে স্কাইপে নক করবেন, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আসছে না? হ্যাঁ, এসছে তো। ভেরি গুড। আচ্ছা, ওকে। ও, আপনি তো আমাকে দেখাচ্ছিলেন মনে হয়, রাইট রাইট, হুম। আচ্ছা, বাই দ্য ওয়ে, উনি কি লগ আউট হয়ে গেলেন? আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমরা সো প্রথম ব্লকটা বুঝলাম, সিএসএস কোড কিভাবে লিখতে হয়। এখন আমরা একটু দেখব, এই সিএসএস পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রচণ্ড ঘুম আসলেও প্রচণ্ড মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? কারণ সিএসএস মিস করলে, দেখেন, আপনারা প্রোগ্রামার হবেন, ডেভেলপার হবেন, সফটওয়্যার বানাবেন, যাই বানান বানান, তারপরে ডিজাইন তো ভালো করে শিখতে হবে। সবই ভালো করে শেখেন, একটা ফুল স্ট্যাক ডেভেলপার হন, যেন বস আপনাকে দিয়ে সব রকমের কাজ করে খাটিয়ে মেরে ফেলতে পারে। না না, ফ্যাক্টরটা হলো আপনি যত রেসপন্সিবিলিটি নেবেন, আপনার তত বেশি ওনারশিপ হবে। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমি একটা কোম্পানিতে অনেকদিন আগে যেখানে কাজ করতাম, তখন আমি ওইখানকার ডেভেলপমেন্ট হেড ছিলাম, অর্থাৎ সব থেকে বড় যে ডেভেলপমেন্ট টিম ছিল সেটাকে লিড করতাম। আমার আন্ডারে প্রচুর সিএমএস ডেভেলপার, তারপরে ওই ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, কারণ প্রত্যেকটা ক্যাটাগরি তো আলাদা। সিএমএসে যারা কাজ করতো ওরা বেশিরভাগ সব ম্যাজেন্টোতে আর ওপেন কার্টে কাজ করতো। ওয়ার্ডপ্রেস তখন এরকমভাবেই বাংলা এখনকার মতো ই কমার্সের এত কাজ হতো না, ম্যাজেন্টোটা খুব বেশি পপুলার ছিল আগে, এখনও বেশি পপুলার। তো
আর সফটওয়্যারে যারা তারা ওই কোডিংনেটারে কাজ করতো, পরে লারাভেলে আর কিছু ডটনেটে। তো যেটা হচ্ছে যে একটা সার্টেন টাইমে কি হলো, আমার যে টেকনোলজি ডিরেক্টর তার সাথে কথা বলতে বলতে এক সময় আমি ডকুমেন্টেশনের কিছু কাজে ইনভলভ হয়ে গেলাম নিজে থেকে, ওয়ারাস যেটা আমার রেসপন্সিবিলিটি না। এবার করতে করতে 1-2 মাস পর দেখা গেল সে এত বেশি খুশি যে সে পুরো ডকুমেন্টেশন টিমের দায়িত্ব আমাকে দিয়ে দিল, কারণ সেখানে জুনিয়র কিছু ছেলেবেলে কাজ করতো। সো সে নিজে ওখান থেকে ওয়েব হয়ে আমাকে পুরো রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছে। তো তারপরে কি হলো, টেস্টিংয়ে জায়গাগুলোতেও আমি তখন কন্ট্রিবিউট করা শুরু করলাম এবং কনসেপ্ট দেওয়া শুরু করলাম যে অন্যান্য টিমগুলোতেও কোয়ালিটি আনা যেতে পারে এভাবে টেস্টিং এগুলো অ্যাপ্রোচগুলো ফলো করলে। সো আমরা অ্যাটলিস্ট কিছু কিছু কমন টেস্টিং করতাম, লোড টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, ইউজেবিলিটি যেটা ইউএটি, এরকম কিছু কিছু কমন টেস্টিং, পেন টেস্টিং করতাম। ওই ক্রস ফাংশনাল টেস্টিং হতো, কীরকম এক টিম আরেক টিমের কোড টেস্ট করতো। তো আমরা বললাম এইভাবে আসলে আসলে কোয়ালিটি হবে না, অ্যাটলিস্ট একটা মাইক্রো টিম তৈরি করা উচিত। ওই করতে এইসব কনসেপ্ট দিতে দিতে নিজে যখন লাইবিলিটি নিয়ে এইসব আগ বাড়িয়ে গিয়ে দায়িত্ব বললাম, তখন দেখা গেল যে একসময় টেস্টিং টিম আমার আন্ডারে চলে আসছে এবং ওই টিমে আস্তে আস্তে লোকজন রিক্রুইট হওয়া শুরু করলো। সো আপনি যদি সবসময় আপনার, খুব কমন উদাহরণ বলি, ধরেন আপনাকে এই টেবিলটা মুছতে দেওয়া হয়েছে, এখন আপনার কাছে সাথে ঠিক করা হলো এই টেবিল তুমি প্রতিদিন মুছে দেবা 1000 টাকা। 1 মাস পর 2 মাস পর আপনি এসে বললেন, বস আমি কিন্তু আপনার টেবিল দেখেন প্রচণ্ড পরিষ্কারভাবে মুছে দিই, আমি কিন্তু প্রচণ্ড বাধ্যভাবে কাজ করি, আমার বেতনটা বাড়িয়ে দেন। তা বস কিন্তু বলবে যে আপনাকে আমি পরিষ্কার করতে বলেছি, আপনি পরিষ্কারই করছেন, আপনি তো বেশি কিছু করেননি, আপনার কিসের জন্য আমি আপনাকে এক্সট্রাটা বাড়িয়ে দেব? এমন তো না যে আপনি এটাকে ঘষে মেজে সোনা বানিয়ে ফেলেছেন। সো ফ্যাক্টরটা হলো যে আপনার যে কাজের সার্কেল, যে পরিধি, তার একটু বাইরে গিয়ে যদি কিছু এক্সট্রা, কিছু স্পেশাল, সামথিং ইউনিক না করেন, তাহলে কেন মানুষ আপনাকে এক্সট্রা ভ্যালু অ্যাড করবে? আর ভ্যালু অ্যাডিশন যদি লাইফে না হতে থাকে, সারা জীবন একটা জায়গা পড়ে থাকবেন। লিটারেলি আমার এমনও প্রচুর ফ্রেন্ড আছে যাদের সিজিপি অনেক হাই এবং যারা এখনো পর্যন্ত হয়তো সিনিয়র ডেভেলপার লেভেলে রয়ে গেছে, ওয়ারেজ আমি এখন সিএক্সও লেভেলে না, গভর্নমেন্ট কনসালটেন্ট হয়ে গেছি। সো ফ্যাক্টরটা হচ্ছে যে আপনি কতটা ওনারশিপ নিচ্ছেন। এখন আপনি যদি দায়িত্ব নিয়ে একদম ঘুমিয়ে পড়েন ক্লাসের মধ্যে, তাহলে তো গেল সব, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আসল কাজের কথায় চলে আসি। মাঝে মাঝে একটু গল্প করছি কারণ ঘুম যেন না আসে আপনাদের, ঠিক আছে? আমি সাধারণত গল্প কমই করি। সো আচ্ছা, এবার আসলো এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, দেখেন প্রথম যে উদাহরণটা আমরা এখানে কিন্তু দেখেছি যে প্যারাগ্রাফ ট্যাগটাকে ধরে সেটাকে একটা ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে, এটা তো ক্লিয়ার। প্যারাগ্রাফ ট্যাগকে ধরেছি, ধরি পি, তারপরে এটাকে একটা ডিজাইন দিয়ে দিয়েছি। তো তার মানেটা হচ্ছে কোনো একটা ট্যাগকে ধরা হচ্ছে, তারপরে সেই ট্যাগের এগেনস্টে একটা সেট অফ ডিজাইন ইমপ্লিমেন্ট করে দেওয়া হচ্ছে, তারপরে নিচে ওই ট্যাগ যতবার ব্যবহার করা হচ্ছে সেই ট্যাগগুলো ওই ডিজাইনটা পাচ্ছে। তো এই যে ট্যাগ ধরবো, ধরার প্যাটার্ন শুধু প্যারাগ্রাফ এরকম পি লেখা না, আরও বিভিন্ন রকমের উপায় রয়েছে। তো ধরা বলতে কি বোঝায়? সিলেক্ট করা বোঝায়। তো এই যে ট্যাগগুলো ধরার বিভিন্ন রকম প্যাটার্ন রয়েছে, এটাকেই আসলে সিলেক্টর বলা হয়, যে কি কিভাবে সিলেক্ট করা যেতে পারে। এই যে একটু আগে আমি দেখাচ্ছিলাম ক্লাস, ক্লাস এক ধরনের সিলেক্টর। সিলেক্টর মানে কি? যেভাবে যা দিয়ে সিলেক্ট করা যায়, রাইট? তো দেখেন আমরা আইডি দিয়ে সিলেক্ট করতে পারি, আরো অনেক সিলেক্টর আছে। তো আমরা প্রথমে দুটো কমন জিনিস শিখবো, একটা হচ্ছে আইডি সিলেক্টর, একটা হচ্ছে ক্লাস সিলেক্টর, 2 নাম্বার এবং 3 নাম্বারটা, ঠিক আছে? মনোযোগ দিয়ে একটু দেখুন, আমরা কমেন্ট টমেন্ট এগুলো ফেলে দিই, হ্যাঁ। রাইট, এত দরকার নেই, মেক ইট সিম্পল। হ্যাঁ, এবার দেখেন এখানে কি ঘটনা হচ্ছে। আমরা এখানে অবশ্যই এটা রাখলেই হতো। হ্যাঁ, একটু দেখেন প্রথম যে উদাহরণ, 2 নম্বর উদাহরণে এখানে আমরা দেখতে পাচ্ছি P1 নামে কিছু একটা রয়েছে, যেটার এগেনস্টে একটা ডিজাইন দেওয়া হয়েছে, যেটার আগে একটা হ্যাশ ইউজ করা হয়েছে। আমরা জানি যে র্যাঙ্ক 1, নাম্বার 1 এগুলো বলার আগে, ওই 1-এর আগে কিন্তু আমরা সাধারণত একটা হ্যাশ ইউজ করি। হ্যাশ ইউজ করা বলতে কিন্তু নাম্বার বোঝায়, রাইট? র্যাঙ্ক 1 ইউনিভার্সিটি, র্যাঙ্ক 1 ওই যে জব, এসব ক্ষেত্রে কিন্তু দেখবেন এরকম হ্যাশ ইউজ করেছে। তো হ্যাশ মানেই আসলে একটা আইডি, নাম্বার মানেই তো আসলে আইডি, তাই না? আইডেন্টিটি। সো এই এরকম একটা কোনো নামের আগে হ্যাশ ইউজ করা মানে হচ্ছে কোনো একটা আইডির কথা বোঝাচ্ছি আমরা,
তো তার মানে হচ্ছে P1 নামের কোনো একটা আইডিকে এই ডিজাইনটা দেওয়া হয়েছে, এটা তো আমরা ক্লিয়ার। দেখেন এখানে দুটো ট্যাগ রয়েছে, একটা প্যারাগ্রাফ একটা ডিভ, একটাতে P1 রয়েছে একটাতে D1 রয়েছে। P1টা টেকনিক্যালি ডিজাইনটা পাওয়ার কথা, দেখেন পেয়েছে, পেয়েছে কিভাবে পেয়েছে? আমরা বলেছি কালার এই কালার হবে, কিছু একটা হবে নেভি ব্লু বা লাইট ইয়ে কি ওটা ব্লু না, ওটা হচ্ছে ইয়ে বেগুনি কালার না, রাইট, হ্যাঁ। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ টেক্সটটা সেন্টারে অ্যালাইন থাকবে, লেফট বললে লেফটে হতো, রাইট বললে রাইটে হতো, ফন্ট ফ্যামিলি ভার্ডান আর ফন্ট সাইজ এত। তো দেখেন তাই কিন্তু পেয়েছে, রাইট। আর এটা কোনো ডিজাইন পাইনি, কারণ এই এখানে আমি আইডি ধরেছি ঠিকই, কিন্তু এই আইডির এগেনস্টে কিন্তু কোনো ডিজাইন নেই। আচ্ছা, একই জিনিসটা আমরা এখানে করেছি কিভাবে দেখেন, এখানে আমরা ডট ধরেছি, ডট ধরে তারপরে আমরা ওয়েব ধরেছি। এখন দেখেন এখানে এই এক্সাম্পলের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে, ওয়েব যেটা সেটা কিন্তু পেয়েছে, ওয়েব 2টা কিন্তু পাইনি। কেন? কারণ ওয়েব 2 এর এগেনস্টে তো কোনো কোড নেই। এখন প্রশ্ন হচ্ছে স্যার ডটও আছে আবার হ্যাশও আছে, তার মানে আইডিও আছে আবার ক্লাসও আছে, ব্যবহার করব কোনটা কোথায়, কেন ব্যবহার করব, রাইট? এখন ফ্যাক্টরটা হলো যে মডার্ন ডেইজে আমরা যখন জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং করি, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, এর আগেও আমি বলেছি যে যে কোনো একটা অ্যাকশনকে, অর্থাৎ ডাইনামিক যে কোনো কিছু যখন ঘটছে, আমরা কিন্তু ওই অ্যাকশনগুলো অর্থাৎ পেজের ওই এক একটা সেকশনকে কিন্তু ধরি আইডি দিয়ে। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোডগুলো বেশিরভাগ ক্ষেত্রে কল হচ্ছে কিন্তু আইডি দিয়ে। খুব ন্যাচারালি আইডি দিয়ে হওয়ার কারণটা হচ্ছে একটা আইডি হচ্ছে ইউনিক। একটা পেজের মধ্যে 100টা প্যারাগ্রাফ ট্যাগ থাকতে পারে, প্রত্যেকটা ট্যাগে মাল্টিপল একই ক্লাস থাকতে পারে। যেরকম ধরেন এখানে প্যারাগ্রাফ ট্যাগ, এখানে ডিভ ট্যাগ, এখানেও আমি চাইলে একই ক্লাস ব্যবহার করতে পারি, এটা টেকনিক্যালি রাইট। হ্যাঁ, তাতে কি ঘটনা ঘটবে দেখেন, দুটো একই ডিজাইন পাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে এখানে আইডি, এখানে এটাও P1 এটাও P1, এটা কিন্তু কাজ করছে ঠিকই, কিন্তু দিস ইজ টেকনিক্যালি রং। আপনি আইডিকে দুই জায়গায় একই আইডি ব্যবহার করতে পারেন না। কেন? তাহলে আপনি যখন জাভাস্ক্রিপ্টের কাজ করবেন, এখানে যদি কোনো ডাইনামিক অ্যানিমেশন করতে হয়, তখন দেখা যাবে যে খালি এইটাতে অ্যানিমেশন দিতে চাচ্ছেন, এটাও অ্যানিমেটেড হয়ে গেছে। তার মানেটা কি, একই আইডি মাল্টিপল জায়গায় ব্যবহার করা যায় না। স্যার আমি এখানে একটু মিসিং করছি। হ্যাঁ, স্টারের ভিতরে যে টাইপ, এই টাইপের যখন এখানে টেক্সট স্ল্যাশ সিএসএস, এটা কিভাবে করছিলাম? টেক্সট সিএসএস, ও আচ্ছা, এই জায়গাটা এটা আমি এখনো বলিনি, বলছি আমি, দাঁড়ান। আচ্ছা, সো আমরা এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছি যে একই আইডি আমরা এক পেজের মধ্যে মাল্টিপল জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবো না, কিন্তু একই ক্লাস আমরা একই মাল্টিপল জায়গায় ব্যবহার করতে পারবো। তার কারণটা হলো দেখেন, একই ক্লাসের আন্ডারে কিন্তু অনেক স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু অনেক স্টুডেন্টের একই আইডি থাকতে পারে না। ক্লিয়ার তো? আচ্ছা, এখন কথাটা হলো যে আগেকার সময়ে আমরা একটা স্ট্যান্ডার্ড ছিল যে এরকমভাবে আমরা হেডের মধ্যেই স্টাইলটাকে লিখতাম। তো তখন আমরা শুধু স্টাইল লিখলেও আসলে জিনিসটা কাজ করতো। স্ট্যান্ডার্ড ওয়েতে একটা লেখার প্যাটার্ন ছিল যেখানে টাইপটা বলে দেওয়া যে আসলে এই ট্যাগের মধ্যে আমি কি লিখছি। তো মনে আছে আমরা অডিও যখন লিখছিলাম তখন অডিও বলার পর MP3, ভিডিও বলার পর MP4 এরকম বলছিলাম। প্রত্যেকটা টাইপ প্যাটার্নে এরকমভাবে কিছু একটা মাদার প্যাটার্ন এবং তার সাব প্যাটার্ন বলে দেওয়ার নিয়ম আছে। তো এখানেও তাই, সিএসএস কোড আলটিমেটলি কিন্তু একটা টেক্সট। সো টেক্সটের আন্ডার এটা কি টাইপ? সিএসএস টাইপ। বোঝা গেছে? বাট আমরা তো এইভাবে কোড লিখিই না। ইন মডার্ন ডেজ দেখবেন আমরা এই কোডগুলো আলাদা একটা সিএসএস ফাইলের মধ্যে গিয়ে লিখছি। সো এই জন্য এটা দরকারই নেই আসলে প্র্যাকটিক্যালি। এরকম ইনলাইনে আমরা কখনোই লিখবো না। আমি প্রত্যেকটা ধাপ দেখেন একদম বেসিক থেকে উঠাচ্ছি আপনাদেরকে, কারণটা হচ্ছে যে আপনারা যেন যে কোনো লেভেলে যে কোনো ধরনের প্রজেক্টে কাজ করতে পারেন, সে পুরনো হোক, মান্দাতার আমলের হোক আর লেটেস্ট হোক, বাট প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝেন। হ্যাঁ, কম্পাউন্ডার না হন, ডাক্তার হন। ওকে, সো আইডি আর সিএসএস এর পার্থক্য ক্লিয়ার। আইডি আমরা কখনো ডুপ্লিকেট ইউজ করব না, সো স্বাভাবিকভাবে আমরা আইডি দিয়ে ডিজাইন করতেও পারছি না ওভাবে। তার মানে আমাকে বেশিরভাগ ক্ষেত্রে সিএসএস ক্লাস ধরেই ব্যবহার করতে হচ্ছে। এখন তাহলে স্যার আইডি দিয়ে তো ডিজাইন করা দেখিয়েছে, তাহলে কি আইডি দিয়ে কখনোই ডিজাইন করব না? ব্যাপারটা আসলে সেরকম না। ধরুন আপনার এই যে এইখানে যে লাইনটা আছে, এইটা হয়তো আমরা একটা পরবর্তীতে অ্যানিমেশন করব, এটা হয়তো গোল গোল করে ঘুরবে, কথার কথা পরে গিয়ে, যেটা হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে।
তা ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন এটা ঘুরবে, ঘোরার সময় এখানে হয়তো কিছু ডিজাইনের কাজ লাগবে, সেই ডিজাইনের কাজটা আমি আবার কি দিয়ে ধরবো, সিএসএস দিয়ে? না, সেটাকে তখন আমি আবার ওই আইডি দিয়ে ধরে তার আন্ডারের কোডগুলোকে ধরতে তখন সিএসএস হয়তো ক্লাস ব্যবহার করতে পারি, বাট ওই জায়গাটাকে ধরার জন্য তখন আমাকে কিন্তু আইডি ব্যবহার করতে হবে। তার মানে আইডি দিয়েও ব্যবহার করার স্কোপ আছে, যেগুলো ইউনিক, যে জায়গায় হয়তো স্পেসিফিকভাবে শুধু ওই জায়গার জন্য কিছু কমন কোড ডিজাইন করতে হবে, সেই জায়গাগুলোতে আমরা আইডি ধরে ডিজাইন করব। বাট কমনলি এন্টায়ার পেজে বেশিরভাগ 90% ডিজাইনই কিন্তু সবই হচ্ছে লেআউটের ডিজাইন, তার মানে সবই কিন্তু ক্লাস দিয়ে, ক্লাস সিলেক্টর দিয়ে। ক্লিয়ার তো? আচ্ছা, কোনো কনসেপ্ট আন্দাজে মুখস্থ করবেন না, প্রত্যেকটা কোডের পারপাস রয়েছে। এবারে আমরা একটু নেক্সটে চলে যাই। এবার দেখেন একটু সহজ করি জিনিসটাকে। p.date p.date docker 9, এগুলো ফেলে দিই, এটা দরকার নাই। হ্যাঁ, p.date ঠিক আছে, p.main ঠিক আছে, শুধু ডেট ঠিক আছে। আচ্ছা, কিছু লাগবে? ঠান্ডা গরম লাগছে? ভ্যাকসিন লাগবে? ভ্যাকসিন নিতে গেলে তো 40 বছর বয়স হওয়া লাগবে। দেরি করে ভ্যাকসিন নেন, কিছু মানুষ নিক, একটু তারা আক্রান্ত হোক, টেস্টেড হোক, তারপরে যখন কোয়ালিটি অ্যাসিওর করবে তখন আমরা ভ্যাকসিন নেব। আচ্ছা, এটা বলা উচিত না? যার যার সুবিধা মতো, যার যার ইচ্ছা মতো নেন, এটা মানবাধিকার। রাষ্ট্রের বিরুদ্ধে বলা হয়ে যাবে শেষে, যেহেতু সরকার এনকারেজ করছে না এর জন্য। না না, সেজন্যই তো বললাম, নেগেটিভও বললাম পজিটিভও বললাম, নেগেটিভ পজিটিভে নিউট্রাল হয়ে গেছে। যা হোক, এখন ঘটনাটা হলো যে, আচ্ছা, ঘটনা হলো যে দেখেন এখানে একটু আগে আউটপুটটা খেয়াল করেন এবং কোডটা খেয়াল করেন। এতক্ষণ আমরা শুধু ডট দিয়ে কিছু একটা দেখেছিলাম, ডটের আগে আবার এরকম দেখিনি, রাইট? আচ্ছা, তাহলে এটা আমরা একটা নতুন জিনিস প্রথমত শিখতে যাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে এটাও একটা ডেট, এটাও একটা ডেট, তারপর একটা মেইন। তার মানে এটাও একটা ডেট, এটাও একটা ডেট, এটা একটা মেইন, রাইট? আচ্ছা, প্রথমটা কোথায়? প্রথমটা সবার রাইটে, তারপরটা মাঝখানে, তারপরটা লেফটে। তাহলে এটা রাইটে, এটা মাঝখানে, এটা লেফটে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন একটু ভালো করে খেয়াল করে, আমরা কি বলেছি? p.date। এই কথার মানে হচ্ছে যে এই ডেট ক্লাসটা আম জনতা সবাই পাবে না, এটা শুধুমাত্র প্যারাগ্রাফ ট্যাগের জন্যই ব্যবহার হবে। আমি যদি শুধু ডেট লিখতাম তাহলে এটা আম জনতা যে কোনো ট্যাগ ব্যবহার করতে পারতো, অর্থাৎ হেডারে, ফুটারে, সাইড বারে, টেবিলে, যে কোনো জায়গায়, টিআরে, টিডিতে, যে কোনো জায়গায় ইউজ করতে পারতাম। কিন্তু যখন আমি বলে দিয়েছি পি, তার মানে এটা শুধু পিতেই কাজ করবে, পিগুলোর মধ্যেই কাজ করবে। কেন এগুলো শেখা? কারণ আরেকটু স্পেসিফাই করে দেওয়া, যে মোর স্পেসিফিকভাবে কতটা আমরা ধরতে পারি ট্যাগগুলোকে এবং ডিজাইন দিতে পারি। যত রকমের ট্যাগগুলো ধরা যায় তত আমাদের জন্য শেখা উত্তম, না মানে আমাদের জন্য বেটার, আমরা বেটার ডিজাইন করতে পারবো। তো p.date বলা মানে হচ্ছে যত প্যারাগ্রাফ ট্যাগ আছে সেগুলোর ডেট। p.main মানে হচ্ছে যত প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে তাদের মেইন। এবং শুধু ডেট মানে হচ্ছে শুধু ডেট। আমরা এটাকে উপরে নিয়ে যাই তাহলে সুবিধা হবে, এই সিকোয়েন্সেই আছে আসলে, রাইট? এখন দেখেন
খেয়াল করেন পি ডট ডেট, এই পি ডট ডেট কত নাম্বার লাইন পেয়েছে বলেন তো এখানকার? প্যারাগ্রাফ ট্যাগের ডেট, রাইট? তাহলে দেখেন টেক্সট অ্যালাইন রাইট, রাইটে চলে গেছে, আমরা ঠিক পেয়েছি। এবার দেখেন শুধু ডেট, শুধু ডেট কোথায় ব্যবহার করেছি? এখানে ব্যবহার করেছি, কিন্তু এটা তো পি না, এটা তো ডিভ, সুতরাং এটা পেয়েছে। ভালো করে স্ক্রিনে খেয়াল করবেন মাঝখানে, রাইট? আবার দেখেন এখানে বলেছি ক্লাস মেইন, তো পি ডট মেইন মানে শুধু প্যারাগ্রাফ পেয়েছে। ক্লিয়ার? তাহলে এই প্যাটার্নটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এখন কিন্তু ট্যাগ ধরে ধরে তার জন্য স্পেসিফিক ক্লাস বলে দিতে পারছি এটাকে, তাই বলে আমি এবার মাঝখানে স্পেস দিতে যাব না কিন্তু, ঠিক আছে? একসাথে লিখব, ঠিক আছে? যে এর চাইল্ড মানে এর যত প্যারাগ্রাফ আছে সেগুলোর ডেট, ঠিক আছে? সো এটা একটা প্যাটার্ন, আমরা এটা শিখেছি, ভেরি গুড। এবার দেখেন আমরা খালি সিলেক্টরই শিখছি, কারণ কি যতভাবে ধরা যায় সেটা কিন্তু আমাদের এই স্কিলকে ডেভেলপ করবে। বিভিন্নভাবে আমরা ট্যাগগুলোকে ধরা শিখবো এবং সেগুলোকে ডিজাইন করা শিখবো, ঠিক আছে? সো দ্যাট সামনের সপ্তাহের কুইজটা ভালো করে দিতে পারি, সরি ল্যাব টেস্টটা। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ফাইলের মিনিংফুল নাম আছে, গ্রুপিংস, গ্রুপ সিলেক্টর, ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করেন ব্যাপারটা কীরকম। এখানে কি বলেছি? H1 H2 P, প্রত্যেকটাকে কমা কমা দিয়েছি। তারপরে হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্ক্রিন রেকর্ডার অন করা হয়েছে। কিন্তু আপনি মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে কিন্তু অডিও শুনতে পাবেন না। আচ্ছা, সো H1 H2 এবং P, ঠিক আছে? সো এই তিনটাকে কমা কমা দিয়ে লেখার মানে হচ্ছে তিনটা ট্যাগই এই ডিজাইনটা পাবে। ক্লিয়ার? কখন কাজে লাগাবো? এমনি এমনি শিখছি। অনেক সময় দেখবেন যে অনেক ডিজাইন কমনলি সব জায়গায় ইমপ্লিমেন্টেড হচ্ছে, কথার কথা উপরে নিচে এবং সাইড বারে একই ফন্ট ব্যবহার করেছেন আপনি, কিন্তু মাঝখানের ফন্ট আবার অন্যরকম। তাহলে আপনি হেডার, অ্যাসাইড এবং ফুটার সিলেক্ট করে কমন ফন্ট দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে রিয়েল ইমপ্লিমেন্টেশন স্কোপ কিন্তু। ক্লিয়ার তো? নামাজের একটা 2-3-4 মিনিটের ব্রেক নেব, শেষ হোক। ক্লিয়ার তো? যে কোনো রকমের কোড ফাইল বা কোড টাইপ যেটা আসলে এইচটিএমএল কোড বা এইচটিএমএল ফাইলের সাথে ডাইরেক্টলি সম্পর্কযুক্ত না, যেরকম ধরেন আমরা হেডের মধ্যে কি লিখছি, সিএসএস এর কোড লিখছি, যেটাকে আলটিমেটলি অন্য একটা ফাইলে লেখা যায়, সো এটাকে আমি টাইপ বলে দিচ্ছি। আবার আমি যখন জাভাস্ক্রিপ্ট লিখছি, তখনও জাভাস্ক্রিপ্ট কিন্তু এইচটিএমএল এর পার্ট না, সো ওটা যেহেতু অন্য জায়গায় লেখা যায় সেটাকে আমি টাইপটা বলে দিচ্ছি যেটা আসলে কি টাইপের। আবার যখন অডিও ভিডিও লিখছি, অডিও ভিডিও তো আর এইচটিএমএল কোড না, সেটাও একটা এক্সটার্নাল ফাইল। আবার ডকুমেন্ট কিংবা পিডিএফ বা ইমেজ ফাইল নিয়ে যখন পিএইচপিতে গিয়ে কাজ করব দেখবেন সেখানেও এই টাইপের কাজ আছে, তো সেগুলো তো সব এক্সটার্নাল, ঠিক আছে? এই সব জায়গাগুলোতেই দেখবেন এই টাইপটা ব্যবহার করতে হয়। ডিভ, কিন্তু ডিভ তো এখানে নেই, ডিভ কোথায় পেলেন? ও আচ্ছা আচ্ছা, ডিভ ট্যাগ, আচ্ছা কোথায় দাঁড়ান আমরা একটু গিয়ে দেখি। এই ডিভ ট্যাগ তো আপনার, এটা তো অনেক বেসিক আগের ব্যাপার, আপনি আগের ক্লাস মিস করেছেন নাকি? দেখেন, ওহো, ওকে, আচ্ছা দেখেন, এটা তো খুব কমন কথা, আমি একটু বলি আপনার সুবিধার্থে। এখানে দেখেন, আচ্ছা হ্যাঁ এটার মধ্যেই দেখাই, দেখেন প্রথম ক্লাস মিস করলে একটু সমস্যা। দেখেন এখানে আপনি ডিভ ট্যাগ ইউজ করেছেন, ধরেন আপনি এখানে লিখলেন নিঝর আঞ্জুম, কথার কথা, আপনি স্টাইলে বলে দিলেন ব্যাকগ্রাউন্ড কালার রেড, কথার কথা। এখন দেখেন এই কোডটা কি আউটপুট দিচ্ছে আপনাকে, ডান ডান থেকে বাম পর্যন্ত পুরো একটা জায়গা জুড়ে রেড কালার, রাইট? ডিভ একটা রিজিয়নকে আইডেন্টিফাই করছে, ঠিক আছে? ডান থেকে বাম পর্যন্ত দেখেন,
সেকশন ট্যাগ, তারপরে আর্টিকেল ট্যাগ, যত ট্যাগ আছে সবই কিন্তু ডান থেকে বাম পর্যন্ত পুরোটা জায়গা নিচ্ছে, কারণ এগুলো সবই আসলে কিন্তু ডিভ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যেরকম H1 হেডিং ট্যাগ, H1 এটা কিন্তু দেখবেন একটু বড় জায়গা নিচ্ছে। হ্যাঁ, কারণটা হচ্ছে এটার ফন্টটাও বড়, তাই তো, এবং উপরে একটা নিচে দেখবেন স্পেস আছে। কেন? কারণ হেডিং, কোনো একটা প্যারাগ্রাফের টাইটেল, উপরে টাইটেলটা লেখার পর আমরা একটা স্পেস দেই, তাই না? তো ওই স্পেসটা অটোমেটিক চলে আসছে। এখন এই H1 এইচ ট্যাগ কি কাজ করে? হেডিং দিতে। আর ডিভ ট্যাগ কি করে? একটা এলাকাকে আইডেন্টিফাই করতে। দেখবেন আমার প্রথম, আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের জন্য একটা সামারি ভিডিও আমার করা আছে ইউটিউবে, আমি আপনাদেরকে শেয়ার করে দেব। আচ্ছা, আমার তো মনেই নেই। ঠিক আছে, আমি আপনাদেরকে আজকে একটা ইউটিউব ভিডিও শেয়ার করে দেবো, ঠিক আছে? আমার করা আছে ওই একটা ক্লাসের, আমি কেবল মনে পড়লো, ওইটা আমি শেয়ার করে দেবো, ওইখানে আপনারা এই জিনিসগুলো পাবেন। হ্যাঁ, আচ্ছা, সেকশন আর্টিকেল এগুলো কি পরের ক্লাসে দেখেছেন আপনি, নাকি প্রথমগুলোই খালি মিস গেছে? এই দুটো, আচ্ছা, এগুলো তো, এটা হচ্ছে যেরকম ধরেন আমি যদি এখানে একদম ডিজাইন করি, একদম এগুলো একদম বেসিকে কিন্তু, হ্যাঁ, ধরেন বডি ট্যাগের পরে, সবাই এসছে, বডি ট্যাগের, বডি ট্যাগের পরে আমরা একটা হেডার ট্যাগ ব্যবহার করি। এটা হচ্ছে পেজের উপরের দিকে যেখানে লোগো থাকে, আইকন থাকে। তারপরে পেজের নিচের দিকে ফুটার ট্যাগ ব্যবহার করি। তারপরে ধরেন এখানে গিয়ে মেইন ট্যাগ ব্যবহার করি। মেইনের মধ্যে পেজের মেইন কন্টেন্টগুলো থাকে। তো ধরেন আমি এখানে একটা কি করব, হয়তো প্যারাগ্রাফ লিখবো কিছু একটা, তাই তো। তো ধরেন এখানে মাল্টিপল সেকশন থাকতে পারে, এটা একটা সেকশন, তার মধ্যে আমি হয়তো একটা আর্টিকেল লিখবো। সেই আর্টিকেলের একটা নিশ্চয়ই হেডিং থাকবে, ধরেন গরুর রচনা, দি কাউ, তার নিচে অনেকগুলো দি কাউয়ের কাউ 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 প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? সো এরকম অনেকগুলো প্যারাগ্রাফ। স্ট্রাকচারটা, কাঠামোটা বুঝতে পেরেছেন তো পেজের? সো এখানে ধরেন অনেক সময় হয় কি, এই সেকশনটা কেউ সেকশন না করে সে হয়তো বললো এটা একটা ডিভ। আসলে ডিভই, সবই কিন্তু ডিভ, এটাও ডিভ, এটাও ডিভ, এটাও ডিভ। ডিভ হচ্ছে আগেকার যুগের কনসেপ্ট আর কি, ঠিক আছে? সো আপনি ডিভ হিসেবে ওইখানে লিখতে পারেন, আপনি মেনটাকে মেন না বলে আপনি এখানে ডিভও বলে দিতে পারেন চাইলে, একই কথা আসলে। হ্যাঁ, বাট সেটা ট্র্যাডিশনাল ওয়ে অফ রাইটিং হবে। ঠিক আছে, আমরা আপনি যেটা মিস করেছেন আমি এটার ভিডিও দিয়ে দেবো আপনাকে। আমরা একটু রেগুলার টপিকে শুরু করি, ঠিক আছে? ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা যারা এরকম ক্লাস মিস করেছেন আছেন, প্রথম দিকের ক্লাস বুঝতে পারছেন না, একটু সমস্যা হয়েছে এরকম আছেন, তাদের জন্য আমি 1 ঘন্টা এক্সট্রা একটা সেশন নেব সামনের সপ্তাহে। এখন সেটা শুক্রবার হবে না শনিবার হবে, আমি একটু অ্যাডমিনের সাথে কথা বলে আপনাদেরকে ডেটটা জানিয়ে দেব। আমি চেষ্টা করব শুক্রবারই করতে। শুক্রবার হলে বেশিরভাগের জন্য মনে হয় সুবিধা হবে, শনিবারে আবার অনেকের যেহেতু ঝামেলা থাকে, ঠিক আছে? সো আপনারা যাদের প্রবলেম আছে অবশ্যই ওই সেশনটাতে অ্যাটেন্ড করবেন। আর আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ, দেখেন আপনাদের টাকা, আপনাদের সময়, আপনাদের কষ্ট, আপনারা এই অনলাইনে আমাকে 16-17 জনের লিস্ট না দেখিয়ে প্লিজ ক্লাসে চলে আসবেন, তাহলে আমি পার্টি দেবো আর কি। হ্যাঁ, আপনাদের শেখা ভালো হবে। কত কোয়েশ্চেন অ্যান্সার, অনেক কিছু প্র্যাকটিক্যালি আলোচনা করছি, দেখাচ্ছি, বলছি, অনেক কিছু মিস চলে যায় কিন্তু, কেমন? আর দেখবেন যে 30% মানুষ মনের অজান্তে, মনের ইচ্ছার বিরুদ্ধে ঘুমিয়ে গেছে ভিডিও আছে বলে। যাই হোক, ঠিক আছে। তবে অনলাইনে কিন্তু র্যান্ডম ক্লাস করার নিয়ম নেই। দেখবেন যারা রেগুলার এনরোল, তাদের একটা স্ট্রিক্টলি ওটার পলিসি আছে, আপনারা একটা না, মানে 1 সপ্তাহ বড় জোর লিভ নিয়ে হয়তো ঢাকার বাইরে গেছেন, সেটা করতে পারবেন, বাট তারপরে র্যান্ডম আর এরকম ক্লাস করতে পারবেন না কিন্তু। হ্যাঁ, ওটা পলিসির বাইরে স্ট্রিক্টলি বলা আছে আসলে। এইটুক মেনটেন করতে হয় আপনাদের ভালোর জন্য, বোঝেন না? ঠিক আছে, তো আমরা আসল টপিকে চলে আসি। এখন যেটা হচ্ছে যে আমরা প্রথমটায় যেটা দেখছিলাম, একটু মনোযোগ দিই, আমরা কম্পিউটার ছেড়ে স্ক্রিনের দিকে তাকিয়ে H1 H2P, এই
তিনটাকে কমা কমা দিয়ে আমি লিখছি, তার মানেটা হচ্ছে যে তিনটা ট্যাগকেই আমরা কমন ডিজাইন দিচ্ছি। এবার পরের উদাহরণটা আরেকটা জিনিস বলছে। এখানে কি বলছে, পি ট্যাগকে আমি দিয়েছি ফন্ট সাইজ 100, কিছু না বলা মানেই কিন্তু পিক্সেল, রাইট, কারণ পিক্সেলই ডিফল্ট। আচ্ছা, আর তারপরে আবার গিয়ে আমি বলেছি যে ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। তাহলে আসলে প্যারাগ্রাফ ট্যাগ কি পাবে? আসলে প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু পরেরটাই পাবে, লাস্টেরটা পাবে। কেন লাস্টে লিখেছি তাই? আসলে তা না। কম্পিউটার যখন উপর থেকে নিচের দিকে লাইনগুলো পড়তে থাকে, ও কিন্তু মাইক্রোসেকেন্ডের জন্য হলেও আপনাকে এই ডিজাইনটা দিয়েছে, কিন্তু তার পরের লাইনে গিয়ে ও যখন 18 লাইনে এটা পড়েছে, তখন ও এই ডিজাইনই দিয়েছে। সো ভেরি ন্যাচারাল, ও আসলে ফাইনালি আপনাকে এই ডিজাইনটাই দেখাচ্ছে। তার মানে কোডটা রিপ্লেস হয়ে গেছে। কিন্তু এখানে একটা ফ্যাক্টর রয়েছে, প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু এই ডিজাইনটুকুও পেয়েছে, এই ডিজাইনটুকুও পেয়েছে, এই ডিজাইনটুকুও পেয়েছে। তাই বলে যে এই ডিজাইনটুকু ইমপ্লিমেন্ট হবে না তা কিন্তু না। এই দুটো অ্যাট্রিবিউট তো আলাদা, এই দুটো তার কোথাও নতুন করে ডিফাইন করা হয় নাই। তার মানে টেক্সট অ্যালাইন, সেন্টার, কালার রেড এগুলো থাকবে, কিন্তু ফন্ট সাইজটাই খালি 20 পাবে। ঠিক আছে, ক্লিয়ার তো? ভেরি গুড। সো জিনিসগুলো বুঝবেন ভালো করে, এবং না বুঝলে 50 বার 100 বার আমাকে জিজ্ঞেস করবেন, আমি তো আপনাদের ব্যাখ্যা করার জন্য আছি। আচ্ছা, এখানে আসলে কিছু না, ওই একই জিনিসই দেখানো হয়েছে একটা আলাদা উদাহরণ দিয়ে। এখানে দেখানো হয়েছে যে H3 এখানেও আছে, H3 এখানেও আছে, কিন্তু এখানে কি হয়েছে, টেক্সট কালার রেড, রেড পেয়েছে, টেক্সট অ্যালাইন লেফট, প্রথমে লেফটে ছিল কিন্তু আবার আপনি রাইট বলেছেন, সো রাইট পেয়েছে। ফন্ট সাইজ 8 ছিল, কিন্তু পরে আবার ফন্ট সাইজ 20 হয়ে গেছে। এখানে আরেকটা নতুন জিনিস আবিষ্কার হয়েছে যেটা আমরা আগে দেখিনি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এরকম বিস্ময়বোধক চিহ্ন দিয়ে ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে আপনাকে বিস্মিত করে ও বলছে যে ফোর্সফুলি এটাই ব্যবহার করতে হবে। অর্থাৎ যে লাইনেই তুমি এটা ডিফাইন করো না কেন, এই ফন্ট সাইজ H3 এর জন্য তুমি যেখানেই ডিফাইন করো, উপরে হোক নিচে হোক, এটাই পাবে, এটাই। ঠিক আছে, এখন এমন যদি হয় এরকম ইম্পর্টেন্ট দুই জায়গা দেওয়া রয়েছে, তাহলে লাস্টের ইম্পর্টেন্টটা পাবে। ঠিক আছে, কারণ কম্পিউটার উপর থেকে নিচের দিকে পড়ে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে স্যার খালি খালি এরকম একটা জিনিস শেখাচ্ছে, আমি কি আর এক কোড বারবার এরকম লিখবো? ফ্যাক্টরটা হলো এটা আসলে অন্য পারপাজে। ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরেন কোনো একটা কোম্পানিতে জয়েন করেছেন, সেই কোম্পানিতে কোনো একটা ডিজাইন ওয়েবসাইটের কাজ আগে থেকে করা আছে, আর সেখানে কোনো একটা লাইব্রেরি ব্যবহার করা আছে যেটার উপরে আপনাকে এখন কাজ করতে হবে। আপনি ওই লাইব্রেরির বা ওই সিএসএস কোডের মধ্যে ঢুকে গিয়ে ওখানে আপডেট করবেন না কখনো। আপনি কি করবেন, আপনার আরেকটা কাস্টম ফাইল তৈরি করে নেবেন, তারপরে ও যে কোডগুলো করে গেছে সেটাকে রিপ্লেস করে আবার আপনি কোড করবেন। সেটাই কিন্তু স্ট্যান্ডার্ড, কারণ বুটস্ট্র্যাপ, আমরা কি জানি বুটস্ট্র্যাপ আসলে যে যা সিএসএস শিখছি এরই একটা রেডিমেড লাইব্রেরি। আমরা কি এখন কোনো কিছু এডিট করা দরকার হলে বুটস্ট্র্যাপের কোড ফাইলের মধ্যে গিয়ে এডিট করব? তা কখনো করব না। আমরা কি করব, ওর কোডটাকে রিপ্লেস করে এরকম কোড লিখব। তাহলে কি হবে, ওর কোড উপরে থাকবে, আমার কোড নিচে থাকলে কি হবে, আমারটাই পাবে। তার মানে ওরটাকে আমি এডিট করে ফেললাম। আমরা এই প্যাটার্নে এডিট করব, আমরা কখনো ওর কোড ফাইলের মধ্যে হাত দিতে যাব না। বোঝা গেছে? তার মানে এক্সিস্টিং কোনো টেমপ্লেটে, যে এক্সিস্টিং কোনো কারোর স্টাইল শিটে, এক্সিস্টিং কোনো লাইব্রেরিতে আমরা কখনো এভাবে কাজ করতে যাব না। নর্মালি চিন্তা করেন, বাই দ্য ওয়ে আপনারা টেমপ্লেট জানেন তো, প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, আরেকবার একটু রিক্যাপ দেই। অনেকে অনেকে হয়তো পরে রেজিস্ট্রেশন করেছেন বা সেমিনার করেননি বা পরে করেননি। ডিজাইনে কি ওপেন হলো এটা, আমরা থিমের নাম শুনেছি, টেমপ্লেটের নাম শুনেছি, প্রোটোটাইপের নাম শুনেছি, ওয়্যারফ্রেমের নাম শুনেছি। সিএসএস এ সেগুলো বলছি কারণ হচ্ছে এগুলো ডিজাইনের সাথেই জড়িত। ঠিক আছে, ওয়্যারফ্রেম কাকে বলে? ভেরি গুড, না জানলেই জানতে পারবেন, এটা কোনো ব্যাপার না, আমিও জানতাম না তো 20 বছর আগে। হ্যাঁ, তো দেখেন ওয়্যারফ্রেম হচ্ছে, দেখেছেন কি করেছে, পেন্সিল দিয়ে এঁকেছে,
একে বলেছে যে এখানে একটা সার্চ বক্স থাকবে, এখানে একটা এই থাকবে, এখানে একটা ওই থাকবে, এখানে কতগুলো বাটন থাকবে। এই যে ওরা এঁকেছে, এই যে স্কেচটাকেই বলা হয় আসলে ওয়্যারফ্রেম। কেন করি, কি কারণে করি? কারণ কাস্টমার বলল ভাই আমাকে তুমি একটা এরকম ওয়েবসাইট বা এরকম একটা সফটওয়্যার বানায় দাও। আমি সফটওয়্যার বানায় আনলাম, তখন বললো যে আরে আমি তো এটা চাই না, আমি তো অন্য জিনিস চাইছি। এই ঘটনা পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রে হয়। হ্যাঁ, ওয়ার্ল্ডের বেশিরভাগ সফটওয়্যার ফেল করে, প্রজেক্ট ফেল করে এই কারণে যে রিকোয়ারমেন্টটার সাথে আমরা সিঙ্ক্রোনাইজ হই না। কাস্টমার বলেছে এক, আমরা বুঝেছি আরেক, করেছি আরেক। সো এই জন্য ওয়্যার ফ্রেমটা খুব তৈরি করা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা যে কোনোভাবে তৈরি করা যায়। খুব পপুলার একটা টুল আছে ফিগমা, যেটা দিয়ে ওয়্যার ফ্রেমিং করা যায়, প্রোটোটাইপিংও করা যায়, সবই করা যায়। ঠিক আছে? তো ফিগমা কোনো রকেট সায়েন্স না, এটা একটা ওয়েবসাইটের মতো। ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করে জাস্ট এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে একটা ডিজাইনের লেআউট তৈরি করা যায়। স্যাম্পল দেওয়া রয়েছে, একটা ড্রপ ড্রপ টেনে 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 একটা ডিজাইন করে ফেলা যায়। এটা রকেট সায়েন্স না, নিজে আপনি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, প্রোটোটাইপ তাহলে কি জিনিস আসেন। ওয়েবসাইট প্রোটোটাইপ আসলে হচ্ছে যে কোনো একটা ডিজাইনের রিয়েল স্যাম্পল। ওইখানে তো আমরা স্কেচ করেছি, স্কেচ দেখে অনেক সময় কাস্টমার কিন্তু ভিজুয়ালাইজ করতে পারে না আসলে জিনিসটা কেমন হবে। তখন আমরা কি করি, এই জিনিসটাকে ডিজাইনে রূপ দিই। এটা সাধারণত কি হয়, ওই যারা ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছে তারা হয়তো এরকম প্রচুর ফ্রি এলিমেন্ট পাওয়া যায়, কিন্তু ওয়েবসাইটে পাবেন, বিভিন্ন টুলে পাবেন। হ্যাঁ, যেগুলো থেকে এই এলিমেন্টগুলোকে নিয়ে নিয়ে ওই ফিগমা দিয়েই প্রোটোটাইপিং করা যায় দেখবেন। হ্যাঁ, সো নিয়ে নিয়ে ধরেন আমি এক একটা করে ব্লক বসালাম যে হ্যাঁ এখানে এই ধরনের একটা বক্স বসছে, এখানে এরকম 4টা আইকন থাকছে, এখানে এরকম গ্রাফ থাকছে, ভিজুয়ালি বুঝতে পারছে যে জিনিসটা আসলে কিরকম হবে। প্রোটোটাইপ আবার অনেক সময় কিন্তু একদম রিয়েল প্রোটোটাইপও হয়, যে বাপরে কোথায় চলে গেলাম আমরা। আচ্ছা, অনেক সময় কিরকম হয়, প্রোটোটাইপ এরকমও হয় যে আপনি একটা সফটওয়্যার বানাচ্ছেন। আমরা প্রোটোটাইপ একটা মডেল আছে, প্রোটোটাইপ অ্যাপ্রোচ বলি, প্রোটোটাইপ মেথোডোলজি। এটা হচ্ছে যে ধরেন আপনি একটা সফটওয়্যার বানাচ্ছেন, আমরা কি করি অনেক সময় কাস্টমারকে শুধু ডিজাইন পার্টটা ড্রাফট করে কাস্টমারকে আগে দেখিয়ে নিই। তাহলে কি হয়, কাস্টমার কিন্তু একটা রিয়েল ইমপ্রেশন তৈরি হয় যে হ্যাঁ সফটওয়্যারটা এরকম হতে যাচ্ছে। রাইট? আমরা প্রোটোটাইপ অ্যাপ্রোচেই প্রজেক্টটা তৈরি করব। ঠিক আছে? এটা খুবই ইফেক্টিভ একটা অ্যাপ্রোচ প্রজেক্ট ফেইল কন্ট্রোল করার জন্য, প্রজেক্টের ফেইলিওর যেন না হয় এই জন্য। ঠিক আছে? তো প্রোটোটাইপ কি জিনিস বোঝা গেছে, যে স্কেচ না, একটা রিয়েল ভিউ দেওয়া, সেটা হতে পারে ইমেজ দিয়ে, বা সেটা হতে পারে কোনো একটা রেডিমেড কোডের উপরে জাস্ট একটা ড্রাফট ডিজাইনের মতো করে রেডি করে কাস্টমারকে দেখানো যে জিনিসটা এরকম হতে পারে। রাইট, ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার এনশিওর করার জন্য আসলে। রাইট, আমি ইউএক্স এর উপরে এর আগে একটা সেমিনার নিয়েছিলাম, ওটা আপনারা পাবেন হয়তো ইউটিউবে সার্চ করলে। না, ইউটিউবে পাবেন না, ফেসবুকে পাবেন, গ্রুপে। ওখানে দেখবেন ইউজার এক্সপিরিয়েন্সের উপরে আমি অনেকক্ষণ ধরে আলোচনা করেছি। ওকে, এবার হচ্ছে থিম। কেউ বলতে পারবে থিম আর টেমপ্লেটের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ভেরি গুড। সো কোনো সমস্যা নেই, আমিও জানতাম না। সো থিম এবং টেমপ্লেটের মধ্যে, বাই দ্য ওয়ে আপনারা যারা 16 জন অনলাইনে আছেন, আপনারা শুনতে টুনতে পারছেন তো, বুঝতে পারছেন তো? মানে তারও আগের প্রশ্ন হচ্ছে আপনারা আছেন তো? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। দেখেন, আপনারা ভালো করলে আমার ভালো লাগবে। ঠিক আছে? যখন শুনবো যে আপনারা বড় বড় কোনো কোম্পানিতে চাকরি পেয়েছেন, ভালো ইনকাম করছেন, ভালো একটা সাকসেসফুল লাইফ লিড করছেন, আমারই খুশি লাগবে। ওকে, সো দেখেন টেমপ্লেট এবং থিমের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আমরা শুধু এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ হলো আর কি, যা লিখলাম লিখলাম, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, তো হ্যাঁ, এই যে জিনিসগুলো দিয়ে শুধু যে ডিজাইনটা তৈরি করি সেটাকে আসলে টেমপ্লেট বলা হয়। শুধু ডিজাইন, এখানে ডায়নামিক কিছুটাই, কোনো পিএইচপি কোড নেই, মাইএসকিউএলও নেই। এবং এটাকে আমরা নিজেদের কাস্টম, অর্থাৎ কোর পিএইচপি দিয়ে প্রজেক্ট করার জন্য, লারাভেল, কোড ইগনাইটার অর্থাৎ যে কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে প্রজেক্ট করার জন্য আমরা এই টেমপ্লেটকেই ব্যবহার করি।
এটাকেই ব্যবহার করতে হবে, এটা ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু আমরা যদি এমন চাই যে ওয়ার্ডপ্রেসের একটা ডিজাইন লাগবে, ম্যাজেন্টোর একটা ডিজাইন লাগবে, ওপেন কার্টের একটা ডিজাইন লাগবে, প্রেস্তা শপের একটা ডিজাইন লাগবে, ওএস কার্টের একটা ডিজাইন লাগবে, তখন কিন্তু এটাকে, এই ডিজাইনগুলোকে বলা হয় থিম। এই থিম শুধুমাত্র এইচটিএমএল বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট jQuery না, এর সাথে আবার পিএইচপি কোডও থাকবে। কেন? কারণ এই পিএইচপি কোড সাহায্য করবে ওই ডিজাইনটাকে, অর্থাৎ ওই টেমপ্লেটটাকে ওয়ার্ডপ্রেসের মধ্যে এমবেড করতে। বুঝতে পেরেছেন? আপনারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেছেন আপনারা দেখবেন যে ডাব্লিউপি কন্টেন্টস একটা ফোল্ডারের মধ্যে থিমস নামে একটা ফোল্ডার আছে, যার মধ্যে কোনো একটা থিম, হ্যাঁ, ধরেন কোনো একটা থিম আপনি এখানে দিয়ে দিলেন। এই যে দিয়ে দিলেন আপনি থিমটা, ওই থিমের মধ্যে কিন্তু দেখবেন শুধুমাত্র এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপই নাই, ওর মধ্যে পিএইচপি কোডও রয়েছে। দেখবেন হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি, ফাংশনস ডট পিএইচপি, অনেক কিছু রয়েছে। এগুলো আমি ওয়ার্ডপ্রেসের কোর্সে দেখাই। সো এটা যেটা হলো যে এই যে পিএইচপি সহকারের কোড, ওই পিএইচপি ছাড়া কিন্তু আপনার ডিজাইন চলবে না ওই সিএমএস এর সাথে, ওগুলোকে বলা হচ্ছে থিম। আচ্ছা, এখন এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট বলে রাখলাম, কারণ কিছুদিন পরে আস্তে আস্তে আমরা ওই টেমপ্লেট ডিজাইনিং এর দিকে চলে যাব, তো এই জন্য এটা আমাদের জেনে রাখা। আচ্ছা, এখন ব্যাপারটা হলো এই যে এটা এসছে আরও এই কারণে যে আমরা যেটা বলছিলাম যে আপনি কোনো একটা রেডিমেড টেমপ্লেট নিয়ে সেটার উপরে কাজ করছেন। দেখবেন আপনারা নিশ্চয়ই থিম ফরেস্টের নাম জানেন, জানেন না কে কে বলেন? আচ্ছা, ভেরি গুড। থিম ফরেস্ট, দেখেন থিম ফরেস্ট আসলে এনভ্যাটো মার্কেটের, envato.com এর একটা প্রজেক্ট। হ্যাঁ, থিম ফরেস্ট আছে, কোড ক্যানিয়ন আছে, এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে। তো এই থিম ফরেস্টে গেলে আপনি দেখবেন হাজার 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 থিমস রয়েছে এবং টেমপ্লেটস রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি কি কপি পেস্ট করেই তাহলে প্রোগ্রামার হব? ব্যাপারটা আসলে সেরকম না। প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে কিন্তু আসলে হচ্ছে আপনি একজন ভালো কোডার, সার্ভার সাইড কোডার। আপনি পিএইচপি, মাইএসকিউএল, সিস্টেম আর্কিটেকচার ডিজাইনিং, সলিউশনের ডায়াগ্রাম করা, সিকিউরিটি এনশিওর করা, একটা বিজনেস এন্টারপ্রাইজ সলিউশন তৈরি করা, ই কমার্স তৈরি করা, এগুলো নিয়ে এক্সপার্ট। ইন্ডাস্ট্রিতে কি হয়, রিয়েলি আপনি যখন একটা প্রজেক্ট করবেন, আপনাকে হয়তো টাইম দিয়েছে 3 মাসের মধ্যে আপনাকে একটা ই কমার্স তৈরি করতে হবে, হয়তো 6 মাসের মধ্যে আপনাকে একটা গভর্নমেন্টের বড় পোর্টাল তৈরি করে দিতে হবে। একদম স্ক্র্যাচ থেকে তৈরি করা টেকনিক্যালি ইম্পসিবল হয়ে যায়। বিশাল যত বড় প্রজেক্টই হোক না কেন, সবাই গিয়ে দেখবেন আলটিমেটলি কোনো না কোনো একটা টেমপ্লেট পারচেজ করে নিয়েছে। কেন? এগুলো কিন্তু কোনো রেডিমেড ডিজাইন না, এগুলো আসলে বিভিন্ন এলিমেন্টের কালেকশন। প্রচুর দেখবেন যে ধরেন আমি পোর্টোতে চলে যাই, পোর্টো খুবই ভালো একটা ই কমার্সের টেমপ্লেট। দেখেন পোর্টোতে আমি যদি চলে যাই, 42,000 বার সেল হয়েছে। যে তৈরি করেছে তার কাজই হচ্ছে 42,000 বার সেল করার জন্য ডিজাইনটা নিয়েই শুধু কাজ করা। এবং এই ডিজাইন তৈরি করতে গিয়ে তাদেরকে কিন্তু এমনও আছে, আমার নিজে দেখাই আছে, বাংলাদেশেই আছে, 1 বছর একটা ডিজাইন নিয়ে কাজ করে সেই ডিজাইনটাকে লঞ্চ করেছে। কারণ এক একটা ডিজাইন কিন্তু এত সহজ না। দেখেন আপনি একটা কর্পোরেট পোর্টালের টেমপ্লেটই ধরেন আপনি যদি খোলেন, তো এখানে গিয়ে দেখবেন যে এই কর্পোরেট পোর্টালের জন্য যত রকমের আইকন দরকার, যত রকমের ব্যাজ দরকার, লিস্ট দরকার, টেবিল দরকার, প্রাইস টেবিল দরকার, দুনিয়াদারি ডিজাইন সে কিন্তু করে রেখেছে। তার মানে আসলে কিন্তু এগুলো ডিজাইন না, ডিজাইনের ওই যে এলিমেন্ট এক একটা, এগুলো এক একটা এলিমেন্ট না, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এগুলোর এক একটা প্যাকেজ, কালেকশনের মতো। ওদের কাজ হচ্ছে এগুলোর ভার্সন আপগ্রেড করা, আর আমাদের কাজ হচ্ছে এগুলোকে ইমপ্লিমেন্ট করে সহজে একটা ডিজাইনকে তাড়াতাড়ি, মানে একটা সফটওয়্যারকে রূপ দেওয়া। ওর একটা ডিজাইন করার পেছনে কিন্তু শুধুমাত্র ইউআই ডিজাইনার নেই, এই প্রত্যেকটার পেছনে একজন প্রোডাক্ট ডিজাইনার রয়েছে, যে হয়তো ডিজাইন ডিরেক্টর, ক্রিয়েটিভ একজন ডিরেক্টর, যে হয়তো 2-3 মাস ধরে বসে বসে এই পুরো এলিমেন্ট কি কি হবে, কি রকম ডিজাইন হবে, কোথায় কোন কালার কম্বিনেশন হবে, এটা ইউজার এক্সপেরিয়েন্স একজন স্পেশালিস্ট থাকবে তার সাথে আলোচনা করে সেই পুরো ডিজাইন প্ল্যান করেছে। তারপরে গিয়ে ডেভেলপাররা এটার উপরে হয়তো 5-6 মাস কাজ করেছে, 7-8 মাস কাজ করেছে।
তারপরে টেস্টিং হয়েছে, তারপরে কি 1 বছর পর হয়তো 7-8 মাস 1 মাস বা 1 বছর পর গিয়ে হয়তো এরকম এক একটা থিম এগুলো বাজারে এসছে। এই দেখবেন পোর্টোর এই যে থিম এ কিন্তু 1 বছরের বেশি ধরে ডেভেলপ হচ্ছে। কতগুলো থিম তৈরি করে, টেমপ্লেটের প্যাকেজ তৈরি করেছে দেখেছেন? অনেকগুলো তৈরি করেছে, একদিনের কাজ না কিন্তু। তো ওরা তৈরি করে আমরা যেন ইউজ করতে পারি, জাস্ট লাইক বুটস্ট্র্যাপ। যেরকম বুটস্ট্র্যাপ কি করেছে, ও রেডিমেড লাইব্রেরি বানিয়ে রেখেছে, আমরা রেডিমেড ইউজ করছি। ঠিক আছে? তাহলে কি হয়, আমাদের কাজের স্কোপটা কমে আসে। কারণ আপনি যদি এখন স্ক্র্যাচ থেকে কোয়ালিটি মেনটেন করে একটা ডিজাইন তৈরি করতে যান, ডিজাইনই তো আপনার 6 মাস চলে যাবে, তো প্রজেক্টই ক্যান্সেল। তবে প্রোগ্রামিং এর কাজ আপনি কখন করবেন? ওকে, সো বাট স্টিল কেন আমরা সিএসএস শিখছি? কারণটা কি, এই ডিজাইনগুলোকে কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, মাইকের মতো অনেকদিন পরে শুনলাম। যাও, সো এই ডিজাইনগুলোকে কিন্তু আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে গেলে, কাস্টমাইজ করতে গেলে, বা হয়তো ডিজাইনের কোনো একটা পার্টে নতুন কিছু তৈরি করতে গেলে আমার তো সিএসএস জানাই লাগবে। হ্যাঁ ঠিক আছে, বড় কোনো কোম্পানিতে গেলে হয়তো এটার জন্য আলাদা ইউআই ডিজাইনার আছে, বাট স্টিল নিজেদেরও শিখে রাখা উচিত, তাতে আপনারই ভ্যালু এডিশন হবে। আসল আলোচনায় চলে আসি। তাহলে আমরা শিখলাম যে ধরেন এরকম এক্সিস্টিং কোনো টেমপ্লেট যখন আমরা ব্যবহার করব, ওই টেমপ্লেটের যত স্টাইল শিট থাকবে, ওই স্টাইল শিটের মধ্যে আমরা কখনো কোনো রকম কোডে হাত দিতে যাব না, অর্থাৎ সিএসএস এর কোডে হাত দিতে যাব না। আমরা আলাদাভাবে স্টাইল শিট তৈরি করব এবং সেখানে ওর কোডগুলোকে রিপ্লেস করব এভাবে কাস্টম কোড করে। ওর কোড আছে ওর মতো। আমরা কি বেসিক্যালি কিরকম হয়, একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন কল সিএসএস স্টাইল শিট। এটা তো আমরা দেখেই ফেলেছি অলরেডি। দেখেন ব্যাপারটা এরকম। ব্যাপারটা কিরকম হবে, আমরা এতদিন পর্যন্ত কি করেছি, হেডের মধ্যে স্টাইল লিখে তার মধ্যে কিন্তু কোডটাকে লিখেছি। কিন্তু মডার্ন ডিজে আমরা কি করি, ধরেন এইটা আপনার প্রজেক্টের ফোল্ডার, আপনি সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করবেন। কেন? ওর মধ্যে সিএসএস এর ফাইলগুলো রাখার জন্য। এবার গেলাম, এখানে ধরেন আপনি আপনার ফাইলটা রেখেছেন, ফাইলের নাম কিন্তু হবে কিছু একটা ডট সিএসএস, স্টাইলসই হতে হবে এরকম কোনো কথা নেই। আপনি রিলেভেন্ট যে কোনো নাম দিয়ে করতে পারেন। তাই বলে এরকম করা ঠিক না, বাটনের জন্য বাটন ডট সিএসএস, টেবিলের জন্য টেবিল ডট সিএসএস। এটাতে দেখা যাবে প্রজেক্ট মেসি হয়ে যাবে। তাহলে তো আর সেই সেন্ট্রালাইজড করে সিএসএস কোড লেখার সুবিধা কি? কমন থাকলে, খুব বেশি কোড না হলে আপনি একটাই ফাইল রেখেন স্টাইল ডট সিএসএস। ওর মধ্যে গিয়ে দেখেন, এর মধ্যে গিয়ে কিন্তু আপনি কোড লিখেছেন। এখানে কিন্তু ট্যাগ লেখা দরকার নেই, এইচটিএমএল স্টাইল শুরু স্টাইল শেষ টেক্সট স্ল্যাশ সিএসএস এসব লেখারই দরকার নেই, কারণ এই ফাইলটার এক্সটেনশনই হচ্ছে ডট সিএসএস। তার মানে শুধু সিএসএস কোডই পড়বে, আর কিছু পড়বে না। ক্লিয়ার? তাহলে এইবার আপনি যে এই কোডটাকে ওখানে রেখেছেন, রেখে আপনি যে এবার ব্যাকে আসেন, ব্যাকে এসে এই যে 7 নম্বর ফাইলটাকে চালাবেন, ধরেন এই যে 7 নম্বর ফাইলটাকে চালানোর পর কিছুই ঘটলো না। আচ্ছা, এখান থেকে আমরা চালাই। এই যে দেখেন 7 নম্বর ফাইল চালালেন, চালানোর পর দেখেন ও একটা ডিজাইন পেয়েছে। এই ডিজাইন কিন্তু এখানে কোথাও ডিফাইন করা নেই, আছে কোথায়, ওই যে সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইলস ডট সিএসএস যে ফাইলটা আছে ওর মধ্যে। তো ওটাকে আমরা কি করেছি, এই এইচটিএমএল পেজের সাথে কিন্তু লিংক করেছি। তার মানে লিংক হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ, যেই ট্যাগের কাজ হচ্ছে আসলে কোনো একটা এক্সটার্নাল ফাইলকে, স্পেশালি সিএসএস ফাইলকে লিংক করা আমার এইচটিএমএল পেজের সাথে। তো যেটার নিয়মটা হচ্ছে লিংক দেওয়া, তারপরে আরইএল রিলেশন বলা, এখানে স্টাইল শিট বলা। কেন? কারণ ওটা একটা স্টাইল শিটই। তারপরে টাইপ বলা, টাইপ বলে তারপরে এটা বলা যে আসলে এটা কোন টাইপের। অবভিয়াসলি ওটা সিএসএস, জাভাস্ক্রিপ্ট তো নিশ্চয়ই না। তারপরে এইচরেফ, তা হাইপারটেক্সট রেফার কোথায় রেফার করছে, আমার সিএসএস ফোল্ডারের মধ্যে থাকা স্টাইলস ডট সিএসএস কে। এখন প্রশ্ন হলো স্যার, এটা তো ধরেন টেমপ্লেটে যারা তৈরি করেছে, যাদের টেমপ্লেট আমি টাকা দিয়ে কিনেছি, সেই টেমপ্লেটের উপরে সেই টেমপ্লেটের মধ্যে কোড করা আছে যে তাদের স্টাইল শিট। কারণ আমি কোড করব কোথায়? আপনি যেটা করবেন এটার সবার নিচে, ধরেন এরকম অনেক সিএসএস আছে, সবার লাস্টে গিয়ে এখানে গিয়ে একটা কাস্টম ডট সিএসএস একটা ফাইল তৈরি করবেন, যেটা ঠিক হেডের উপরে থাকবে। এইটা হবে আপনার নিজের কাস্টম ফাইল। এবার ও ওর ফাইলে যাই কোড করুক, এটাই তো লাস্টে কল হবে। ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে
আপনি ইভেন ওয়ার্ডপ্রেস ওপেন কার্ট ম্যাজেন্টোতে গিয়ে কাজ করতে গেলেও একই ফরম্যাটে কাস্টম একটা ফাইলকে অ্যাড করে নিয়ে তারপর এরকম কাজ করতে হয়। ঠিক আছে, ওকে, মনে থাকবে তো? ভেরি গুড। তাহলে আমরা মডার্ন একদম একদম লেটেস্ট ওয়েতে চলে এসেছি আমরা। এখন দেখেন দুটো ফাইলকে পাশাপাশি রেখে কিভাবে আমরা কাজ করতে পারি। 7 নম্বর ফাইলটাকে আমরা খুলেছি, এবার সিএসএস এ গিয়ে এটাকেও আমরা খুললাম, দুটো খুলেছে না এখানে। এবার এইটার উপর, এই স্টাইলের উপর বা এটার উপরে যে কোনো একটার উপরে রাইট সাইডে ক্লিক করবে, একটু উপরে তাকিয়ে দেখবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে মুভ টু আদার ভিউ। ভিউ মানে কি, যা ভিউ করছি না, আদার ভিউ মানে কি আরেকটা ভিউতে নিয়ে গিয়ে রাখো। মুভ করা, ক্লোন না, কিন্তু ক্লোন করলে তো একই ডবল কপি হয়ে যাবে। মুভ করার সাথে সাথে কি হবে, পাশাপাশি খুলে যাবে। তখন কি হবে, আপনার কাজ করার সুবিধা হবে। এখানে কোড করছি, এখানে সেভ করছি, এখানে কোড করছি, এখানে সেভ করছি, রাইট? আবার দেখেন এটা কিন্তু লাইন মানে উপর থেকে নিচ হয়ে গেছে, বুঝতে সমস্যা হচ্ছে। আপনি চাইলে ভিউ থেকে ওয়ার্ড র্যাপটা তুলে দেন। র্যাপ মানে কি, মোড়ানো, ওই যে পেপার র্যাপিং। তো সেই র্যাপ যদি আমি তুলে দিই তার মানে কি আর র্যাপ হবে না, ভিতরে চলে গেছে, তাহলে আমাকে গিয়ে ভিতরে দেখতে হবে এ পাশে। বুঝা গেছে? এটা অনেক সময় কাজের সুবিধা হয়, তো জুম আনজুম করতে পারবেন। ঠিক আছে, এটাকে আবার সরিয়ে রাখতে পারবেন, তাহলে এটাতে আপনার কাজ করতে কিন্তু সুবিধা হয়। ঠিক আছে, ওকে। শুধুমাত্র তাই না, আপনারা যখন বাসায় কাজ করছেন, ধরেন এই পুরো ফোল্ডার জুড়ে কাজ করছেন, এই সবগুলোকে সিলেক্ট করে, এগুলো তো আর সিলেক্ট করার দরকার নেই, খালি হচ্ছে পিএইচপি কোড ফাইল, ডেস্কটপে নিয়েও দরকার নেই এগুলো, রাইট? আচ্ছা, এটাও ইনফ্যাক্ট দরকার নাই। আরো সহজ বুদ্ধি হলো এই যে সিএসএস ফাইল, এটাকে এরকম নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এরকম নিয়ে এখানে পাশে এনে, এটা বাম পাশের দিকে এনে ছেড়ে দেন। দেখেন পুরোটা লোড হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এখানে খুলে খুলে দেখাতে পারি, রাইট? এটা আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম না কেন? যাই হোক, সো ক্লিয়ার তো? হ্যাঁ, ভেরি গুড। সিকোয়েন্স মেনটেন করছে না, এটা কিভাবে করে আমি জানি না, কারণ এখানে তো 1 দিয়ে ও সব 1 এক জায়গায় করেছে, তারপরে আবার 2, খুবই বাজে ব্যাপার। যাও, 1 দিয়ে তো আমরা কখনো ফাইল করি না, এই জন্য ওইটা চিন্তা করে নাই। হ্যাঁ, পরে চিন্তা করবে ভবিষ্যতে। যাই হোক, সো আমরা কিভাবে স্টাইল শিট অ্যাড করে সেটা বুঝতে পেরেছি, রাইট? কোনো ব্রেক লাগবে? ব্রেক তো অলরেডি চলছে। হ্যাঁ, শুরু করি। থ্যাংক ইউ। এবার দেখেন আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্স কোডের দিকে এগোচ্ছি। হ্যাঁ, কি সব মেইল আসতে থাকে আসতে থাকে। আচ্ছা, ঠিক আছে। সো দেখেন আমরা প্রথমে প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখব। মাঝে মাঝে টেস্ট বেসিক জিনিস থাকবে, মাঝে মাঝে প্র্যাকটিক্যাল থাকবে। তো কি করে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুকে বসাতে হয়, অর্থাৎ স্পেশালি কোনো একটা ইমেজকে বসাতে হয়। আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু এইচটিএমএল যা শিখেছি, একটা ইমেজকে কিন্তু আমরা টেক্সটের পাশাপাশি, অর্থাৎ টেক্সট যেখানে লিখছি ওই সমতলেই একটা ইমেজকে বসাতে পারছি। এখনো পর্যন্ত কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে বসানো শিখিনি। ব্যাকগ্রাউন্ডে বসানো বলতে কি বোঝায়, ওই যে সিলেক্ট করলেও ধরা যায় না পেছনে আছে মনে হয়, রাইট? কোথাও, হ্যাঁ, এবং ইনস্পেক্ট এলিমেন্ট দিয়েও ওই ইমেজ পাওয়া যায় না, বা সিলেক্ট করে সেভ অ্যাজ করা যায় না ইমেজটা, তাই না? আচ্ছা, তো চলেন আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখতে দেখতে শিখি। এই সাহিত্যটা আপাতত ক্লোজ করে রাখি। দেখেন একটা, ভেরি গুড। হ্যাঁ, এখন দেখেন আমরা এখানে কি করেছি, একটা হয়তো কিছু একটা লিখেছি, তারপরে একটা ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু কালারের দেখা যাচ্ছে, আবার এখানে দেখা যাচ্ছে পাতা পাতা টাইপের কিছু একটা, রাইট? অনেক ওয়েবসাইটে দেখবেন পেজের নিচের দিকে গিয়ে প্রচুর ঘাস আর ঘাস, হ্যাঁ, সমুদ্রর সি বিচ সি বিচ, হ্যাঁ, বা হয়তো বালি আর বালি, এরকম দেখবেন অনেক জায়গায় অনেক এরকম ডিজাইন আছে। তো এই প্যাটার্নটা কিন্তু করতে গেলে চাইলে আপনি বিশাল বড় এক ইমেজ বসাতেই পারেন, কিন্তু ওরকম বিশাল বড় ইমেজ কত বড় করবেন, তাই না? দেখেন এটাকে আমি ছোট করছি, আনজুম করছি, দেখেন তারপরেও কিন্তু গাছ আর গাছই না, ওই মানে লতা পাতা আর লতা পাতা, রাইট? আচ্ছা, সো এখন ঘটনা হলো যে এটা কিভাবে করা হয়েছে, জিনিসটা খুব সহজ। তো এটা বোঝার আগে আমরা আগে একটু দেখব যে এই ফোল্ডারের মধ্যে, আমরা এটাকে একটু গ্রুপ বাই টাইপ বলে দিই, এই ফোল্ডারের মধ্যেই ইমেজেস যে ফোল্ডারটা আছে
তার মধ্যে আবার এখানে হরাইজন্টাল ডট পিএনজি নামের একটা ফাইল রয়েছে। এই ইমেজ ফাইলটা কিরকম? পিএনজি ফাইল। পিএনজি ফাইল মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নেই। দেখেন কিরকম, এর যেখানে কাটা হয়েছে সেই কাটাটা আবার এখান থেকে শুরু হয়েছে, মনে হচ্ছে এটা এটার একটা পার্ট, রাইট? তো সাধারণত দেখবেন যে এরকম প্রচুর পাবেন, যেরকম ধরেন এই ইমেজটার কথাই যদি বলি, পুরো আকাশ জুড়ে তারা 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 তারা, হ্যাঁ, এখানে শেষ দেখেন, এর শেষটা আবার কিন্তু এখানে শুরু করেছে ওরা। সো এরকম প্রচুর, কিন্তু আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দেন, কোথায় সার্চ দেবেন বলেন তো? image.google.com। তো ওখানে গিয়ে যদি আপনারা যে কোনো কিছু লিখে সার্চ দেন, ব্যাকগ্রাউন্ড ধরেন স্টার, যে কোনো কিছু, দেখবেন যে প্রচুর এরকম উদাহরণ পাবেন যার মধ্যে আপনি ওইরকম রিলেভেন্ট পেয়ে যাবেন। ওকে, ইভেন ফরম্যাট দিয়ে আপনি সার্চ করতে পারেন। হ্যাঁ, বিভিন্নভাবে আপনি এখান থেকে আপনি সার্চ করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। ইভেন কপিরাইটেড কি কপিরাইটেড না, আপনি সেটাও এখান থেকে কিন্তু ফিল্টার করতে পারবেন। কালার টাইপ দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন, সাইজ দিয়ে ফিল্টার করতে পারবেন। এটা কিন্তু একটা ওপেন সোর্সের বিশাল বড় আর্কাইভ। হ্যাঁ, আচ্ছা, যদিও অনেক এরকম স্টক ইমেজের সাইট পাওয়া যায়, বাট স্টক ইমেজের সব ইমেজ তো আর নিজের পছন্দ মতো হয় না, গুগলে আরও বেশি ইমেজ পাওয়া যায়। সো ইটস এ গুড সোর্স। যাই হোক, এখন যেটা হলো যে আমরা যেটা চাচ্ছি, এই যে ইমেজটা আছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে বসাবো। মনোযোগ দিয়ে একটু শুনবেন, আমি জানি যে এটা খুব বোরিং একটা টপিক, তো তারপরও হরাইজন্টাল ডট পিএনজি, তাই তো? দেখেন আমরা কি কোড করেছি, এই যে বডি ট্যাগ, আমরা পুরো বডিটাই আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাতে চাচ্ছি। তো আমরা এখানে কি করেছি, বলেছি বডি ট্যাগ, তারপরে আমরা একটা একটা করে কোড লিখেছি। এত কোড তো আমার দেখা দরকার নেই, প্র্যাকটিক্যালি দেখি কি ঘটনা ঘটছে। ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমরা কোনো একটা ডিজাইনকে বসাচ্ছি, তাহলে তার কোডের নাম তো ব্যাকগ্রাউন্ড দিয়েই শুরু হবে, তাই না? এটা তো মনে রাখা কঠিন কিছু না। ব্যাকগ্রাউন্ড বলার পর ব্যাকগ্রাউন্ডে কি বসাচ্ছি? ইমেজ, তাহলে ব্যাকগ্রাউন্ড ড্যাশ ইমেজ বললেই হয়ে যায়, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ বলার পর আমাদেরকে এখানে একটা ইমেজের সোর্সকে বলে দিতে হয়, ইউআরএল। হ্যাঁ, সো ইউআরএল একটা কিন্তু আসলে ফাংশন, এখানে ফাংশনের মতো কাজ করছে। ইউআরএল বলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার মধ্যে ডবল কোটেশনে আপনাকে বলে দিতে হয় যে আপনার ফাইলটা কোথায় রয়েছে। ওই যে ইমেজ ফোল্ডারের মধ্যে হরাইজন্টাল ইমেজটা, এটা বলে দেওয়ার পর দেখেন কি ঘটনা ঘটবে, পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে লতাপাতা আর লতাপাতা, রাইট? এখন এত লতাপাতা তো আমাদের দরকার নেই, আমাদের একটু লিমিটেড এডিশনের দরকার, না? এখন আমরা কি করব, আমরা প্রথমে বলবো যে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা করো রাইট বটমে। রাইট বটম মানে হচ্ছে নিচের ডান দিকে। তো নিচের ডান দিকে মানে হচ্ছে যে নিচের ডান থেকে আসলে ইমেজটা বসানো শুরু হবে। ব্যাপারটা আসলে কিরকম একটু আমি আপনাদেরকে পেইন্টে বুঝাই। আমি এখানে কি বলেছি, আমি বলেছি রাইট বটম। তার মানেটা আসলে হচ্ছে যে প্রথমে ইমেজটা এখানে বসেছে, তারপরে এখানে, রাইট থেকে তো লেফটেই যাবে, তাই না? তারপরে এখানে, এবার শেষ হয়ে তারপরে এখানে। যেহেতু শেষ থেকে শুরু হয়েছে সে তো উপরের দিকেই যাবে, আর যেহেতু রাইট থেকে শুরু হয়েছে তাহলে তো লেফটের দিকেই যাবে। বুঝতে পারছি? এখন আমি যদি বলতাম যে এটা বটমের লেফটে, তাহলে এখান থেকে শেষ শুরু হতো, তাই না? বুঝতে পেরেছি? সো ওই প্যাটার্নে ও আসলে কিন্তু বসছে। আচ্ছা, এখন দেখবেন যে ওই বসার কারণে কিন্তু ডিজাইনের ইয়েটাও অন্যরকম হয়ে গেছে। দেখেন আমি যখন খালি ব্যাকগ্রাউন্ড বসিয়েছি ও একভাবে বসেছে, আমি যখন বলেছি যে রাইটের বটমে, একটু দেখেন এটা রিভার্স হয়ে যাবে, দেখেন উল্টে গেল। আচ্ছা, এখন কি হচ্ছে, এবার আমি বলেছি যে ব্যাকগ্রাউন্ডকে রিপিট করো এক্সে। আমরা ছোটবেলায় ওই যে স্কুলে থাকতে পড়েছি না, নাও পড়তে পারি, অক্ষ, হ্যাঁ, তো কোনটা এক্স অ্যাক্সিস? মানে হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি এটা কি এক্স? এটা তাহলে এক্স, আর উপরে কি নিচে ওয়াই, রাইট? সো এই বরাবর হচ্ছে ওয়াই। তাহলে এক্স বরাবর রিপিট করো মানে কি, শুধু এই বরাবর রিপিট করবে, উপরের দিকে কোনো রিপিটেশন হবে না। তাহলে আমি যখন
এখানে বলেছি শুধু এক্স এ রিপিট করো, তখন ও রাইট থেকে বটম থেকেই শুরু করেছে, অর্থাৎ এখান থেকে শুরু করেছে, এদিকে গেছে, কিন্তু আর উপরে ওঠেনি। দেখেন উপরে গেছে, যায়নি কিন্তু। তার মানেটা কি হচ্ছে দেখেন, আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ডে ইমেজ বসিয়েছেন, ব্যাকগ্রাউন্ডের যে অবজেক্ট আছে সেটার পজিশনটা বলেছেন, তারপরে সে রিপিট করবে কি করবে না সেটা বলেছেন, তারপরে একটা কালার দিয়েছেন, কালার তো অপশনাল। দেখেন এখন সাদা আছে, আমি খালি ব্লু দিয়ে দিয়েছি। ক্লিয়ার? ভেরি ক্লিয়ার তো। দেখি আচ্ছা, শিওর শিওর, অবশ্যই আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। আপনারা যদি জেগে থাকেন, ক্লাসে থাকেন, অবশ্যই আমরা অ্যাটেন্ডেন্স নেব, কোনো সমস্যা নেই। শেষের দিকে আমরা অ্যাটেন্ডেন্সটা নেব, কেমন? যে কোনো সময় নিতে পারি। আচ্ছা, তো তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ কি হচ্ছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে হচ্ছে পেছনে ইমেজ বসানো। ব্যাকগ্রাউন্ড পজিশন মানে হচ্ছে কোনো একটা জায়গায় পজিশন করানো, যে ব্যাকগ্রাউন্ডে তো বসালাম কিন্তু কোথা থেকে বসবে আসলে, লোকেশনটা আইডেন্টিফাই করা। তারপরে হচ্ছে রিপিটেশনটা কোন দিকে করা, তারপরে হচ্ছে তার কালার একটা বসানো। সে কি? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আমরা একটু এটা ক্লিয়ার করি। ক্লিয়ার কোথায়? এর ক্লিয়ার নাই? সে কি? ও, এখানে ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে তো। ভেরি গুড। সো আমরা এটা হরাইজন্টালি কিভাবে একটা এলিমেন্টকে বসাতে হয় সেটার একটা উদাহরণ দেখেছি। আমরা এখন এই উদাহরণটাকে একটু ভার্টিক্যালি দেখব। বাই দ্য ওয়ে, এখানে রিপিট এক্স হতে পারে, রিপিট ওয়াই হতে পারে, নো রিপিট হতে পারে। নো রিপিট মানে রিপিট হবে না। আর এখানে ভ্যালু, এই যে আমরা বলেছি রাইট, তো যেটা রাইট হতে পারে সেটা তো লেফটও হতে পারে, আর যেটা লেফট রাইটে হতে পারে সেটা তো সেন্টারও হতে পারে। আর যেটা বলেছি বটম, সেটা বটম মানে টপ হতে পারে, আর বটম টপের মাঝখানে তো মিডলই থাকে, নিশ্চয়ই সেন্টার তো থাকে না, তাই না? ক্লিয়ার? সো আমি এই জিনিসগুলো এখানে বলে দিয়েছি, কেমন? আর চারটা কোডের ব্যাখ্যাও এখানে বলা আছে। ওকে, সো কমেন্টগুলো আপনারা পড়বেন, তাহলে ইজি হয়ে যাবে। আপনারা এই যে আপনাদেরকে খুব সুন্দর অ্যাসাইনমেন্ট দেবো এর পরের সপ্তাহে, দেখবেন। এ সপ্তাহে না, সামনের সপ্তাহে আসলে আর কি। অ্যাসাইনমেন্ট না করলে কিন্তু ক্লাস বন্ধ, আর এক সপ্তাহের বেশি অনলাইনে করলেও ক্লাস বন্ধ, আমার কিছু করার নেই। এরপর আমরা চলে যাই নেক্সট টপিকে। অনেক বেশি যদি হয়ে যায় বলবেন, তাহলে আমি আস্তে আস্তে এগোবো, বাট শেষ করবো নটার মধ্যে, কারণ শেষ তো করতে হবে। আচ্ছা, এবার আসেন আমরা অন্য আরেকটা জিনিস দেখি। 5 মিনিট? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা একটা 5 মিনিটের ব্রেক নিই। ক্লাস থেকে অনুরোধ করা হয়েছে আমরা ঠিক 5 মিনিট পর চলে আসবো, 8টা 20-এ। ঠিক আছে? হ্যাঁ, না, জেগে আছেন সবাই? আছেন আপনারা সবাই? অ্যাটেন্ডেন্স নেবো একটু পরে, দাঁড়ান, সমস্যা নেই। ওকে, স্টাইল শেষ হয়েছে রে। আমাদের এবার হলো প্যাডিং। প্যাডিং এবং মার্জিং কিন্তু আমরা আগেও দেখে এসেছি, রাইট? এটা নতুন কিছু না, বাট স্টিল এখানে কিছু কিছু নতুন জিনিস রয়েছে। আমি এখনো অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করিনি, একটু পরে নেব। হ্যাঁ, আচ্ছা। সো আমরা প্রথমে প্যাডিংটা একটু দেখি। দেখেন উপরের যে লাইনটা রয়েছে, একটু স্ক্রিনের দিকে তাকাবেন প্লিজ। 30% মানুষ নিজের কম্পিউটারের দিকে। এই যে লাইনটা রয়েছে সেটার কিন্তু কোনো প্যাডিং নেই, কিন্তু এখানে দেখেন এটার কিন্তু প্যাডিং রয়েছে। এরকম একটা সাউন্ড হলে ভালো হতো, যখন অন্যদিকে তাকাচ্ছেন সাউন্ড বেজে যাচ্ছে না। অনলাইনদেরকে দিয়ে কি করবো? আচ্ছা, যাও। তো এটার কোনো প্যাডিং নেই, এখানে কিন্তু প্যাডিং আছে, রাইট? সো এই প্যাডিংটা কিভাবে তৈরি হয়েছে একটু দেখেন। এখানে প্যারাগ্রাফ ট্যাগ একদম ফাঁকা, কিন্তু নিচের যে প্যারাগ্রাফ ট্যাগটা রয়েছে সেখানে আমরা একটা ক্লাস ব্যবহার করেছি, নির্ঝর নামে একটা ক্লাস ব্যবহার করেছি। ক্লাসের নাম যে কোনো কিছু হতে পারে। ক্লাসের নাম প্রপারলি ডিফাইন করার নিয়মটা হচ্ছে ওই সেকশনটা আসলে কি কোড ক্যারি করছে সেটা রিলেভেন্ট একটা মিনিংফুল নাম দেওয়া। ওটা যদি হেডারের হয় তাহলে আমি হেডার বলি, বাট হেডারের তো আলাদা ট্যাগই রয়েছে, সো এই জন্য দরকার হয় না। কি হলো?
একটু হোল্ড করবেন, আমাদের স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, চলে আসছে না? ভেরি গুড। আচ্ছা, সো আমরা এখানে কি করেছি, আমরা বলেছি যে নির্ঝর পি ট্যাগের আন্ডারে যে নির্ঝর ক্লাস আছে সেটার প্যাডিং হচ্ছে 25 পিক্সেল। এখন এরকম প্যাডিং না বলে আমরা চাইলে কিন্তু এখানে লেফট, রাইট, বটম, টপ আমরা কিন্তু দিয়ে দিতে পারতাম। সো একই কাজ করতো কিন্তু। এটা কেন? কারণ অনেক সময় কিন্তু আমাদেরকে পার্শিয়ালি দেওয়া লাগতে পারে, রাইট? আচ্ছা, এখন দেখেন, আরে আমাদের আইপি, আমার কম্পিউটারে যত সমস্যা হলো। এটা কিন্তু ভালো হচ্ছে আমাদের কি যত সমস্যা হলো দেখেন, তাহলে আমরা বাসায় কেস করবো যত বাসাতে না, এর তো আর সেরকম সমস্যার কিছু না। এখানে পোর্টটা কে জানি 8080 করে রাখছে, বারবার আমাকে এটা বসানো লাগছে। ওহো, এটা অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করছে, না হবে না। আচ্ছা থাক। আচ্ছা, আমরা এবার দেখেন, আচ্ছা বাই দ্য ওয়ে, আমাকে কেউ একজন স্কাইপে কোথাও মেসেজ দিচ্ছিলেন যে কিভাবে বোল্ড করা যায় একটা টেক্সটকে, অনলাইনের কেউ হয়তো হতে পারে। সেটা হচ্ছে যে দেখেন, এখানে কি হয়েছে, আমরা এটা একটু ফেলে দিই আগে। দেখেন, এটার ফন্টটাই এত বড়, কি ফন্ট দেওয়া রে বাবা। দেখেন ও সরি, ফন্টটাই বোল্ড। এখানে ফন্ট স্টাইল আমরা ইটালিক ব্যবহার করেছি। এই ফন্ট স্টাইল ইটালিক ব্যবহার করলে যেটা হয়, ফন্টটা ইটালিক আকারে হয়। এখানে ফন্টটা এমনি বোল্ড, কারণ আমরা ভার্ডানা ফন্ট ইউজ করেছি, তো ভার্ডানা ফন্ট এমনি একটু বোল্ড ফন্ট হয়। সো ফন্ট ওয়েট আমরা বোল্ড দিলে, এটা আসলে নর্মাল যদি কোনো ফন্ট থাকতো, টাইমস নিউ রোমান, অ্যারিয়াল, যে কোনো কিছু, এখানে আবার বোল্ড ইউজ করা হয়েছে। সো দেখা যেত যে দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, ওয়ারেস এটা কিন্তু নর্মাল, রাইট? ওটা কিন্তু বোল্ড না, এটা কিন্তু বোল্ড। তো তাহলে আমরা কি কি জিনিস দেখলাম, এটা দরকার নাই, এটা রিপিটেটিভ, এটাও ফেলে দিই আমরা, এটাও ফেলে দিই, যেহেতু একটার মধ্যে কাজ করছি। আমরা ফন্ট স্টাইল ইটালিক দেখলাম, ফন্ট ওয়েট বোল্ড দেখলাম। তো আমাদেরকে যদি নর্মালি আগে আমরা কি শিখেছিলাম, যদি ইটালিক করতে হতো কি করতাম, আমরা আই ইউজ করতাম, আর বোল্ড করতে হলে কি করতাম, বি ইউজ করতাম। আজকের পর থেকে আমরা এই ট্যাগার ইউজ করব না, ঠিক আছে? সো সো আমরা এখন থেকে এই ফন্ট স্টাইল ইটালিক এবং ফন্ট ওয়েট বোল্ড ব্যবহার করে যে কোনো জায়গায় যে কোনো ডিজাইনকে ইমপ্লিমেন্ট করব। এখন যদি প্রশ্ন হয় যে স্যার, এমন যদি সিচুয়েশনে এখানে নির্দিষ্ট একটা পার্ট আমার করতে হবে, তখন এই নির্দিষ্ট পার্টকে আমি স্প্যান ধরে সেটাকে একটা ক্লাস দিয়ে তো আমি এখানে করে দিতে পারি, স্প্যান ট্যাগ আছে তো, তাই না? ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। দেখেন, আপনি দেখতে পাচ্ছেন নর্মালি, ও আমরা কালার মালার ফেলে দিয়েছি নাকি? আচ্ছা, হ্যাঁ, এইবার দেখেন, দেখেন আমরা নিচের যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্কোয়ার, রাইট? আমরা যখন এখানে বর্ডার রেডিয়াস ব্যবহার করেছি, 15 পিক্সেল বলেছি, তখন কিন্তু এটা 15 পিক্সেল রেশিওতে একটা বর্ডার ক্রিয়েট করেছে, ঠিক আছে? এই বর্ডার কিন্তু আমরা চাইলে বাটনের উপরও দিতে পারি, তাহলে আর চার কোনা বাটন থাকবে না, বাটনগুলো একটু স্মুথ শেপের হয়ে যাবে। আবার আমরা চাইলে ইনপুট টেক্সট বক্স আছে না, টেক্সট ফিল্ডগুলোকেও কিন্তু এরকম বর্ডার দিতে পারি, তখন কি হবে, একটু সুন্দর দেখতে হবে, স্মুথ শেপের, ম্যাক শেপের মতো আর কি, রাইট? আচ্ছা, সো তাহলে আমরা এখানে নতুন কি দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলো তো আমরা আগেই জানি। আমরা ফন্ট স্টাইল দেখলাম,
ফন্ট ওয়েট দেখলাম আর বর্ডার রেডিয়াস দেখলাম। আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো যে এখানে ফন্ট স্টাইল আমরা দেখেছি, ফন্ট ওয়েট কেন বোল্ড? কারণ যেহেতু ওয়েট ভারের ব্যবহার বলা হচ্ছে, বোল্ড মানে কি একটু মোটা হয়ে যাওয়া, সেজন্যই আসলে ওয়েট। বোঝা গেছে? সো এটা হচ্ছে মনে রাখার জন্য আমি আপনাদেরকে বললাম। হ্যাঁ, সো ফন্ট বোল্ডের ক্ষেত্রে হচ্ছে ফন্ট ওয়েট, আর অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে হচ্ছে ফন্ট স্টাইল, বাকি সব কিছুর ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, প্যাডিং দেখলাম, বর্ডার রেডিয়াস দেখলাম। আমি আপনাদেরকে স্টাইলের ওই যে যে অ্যাট্রিবিউট লিস্টটা আজকে রাতে দিয়ে দেব, ওটা দিলে দেখবেন যে ওখানে আপনারা আরও সব কিছু পেয়ে যাবেন। এখানে একটু ফোল্ডের ক্ষেত্রে অনেকেই আসলে 700 ব্যবহার করে, অনেকে 400 ব্যবহার করে। হ্যাঁ, সেটা আমরা পরে গিয়ে দেখব। লাইক যেরকম ধরেন আমি কোনো একটা প্যারেন্ট ট্যাগের মধ্যে রয়েছি, তার কত পার্সেন্ট আমরা ইউজ করছি সেটাও করা যায়। ঠিক আছে, ওগুলো আমরা সামনে গিয়ে করব। আর ওই প্যারামিটার পর্যন্ত আমি এখনো যাইনি আসলে, একদম বেসিকে রয়েছে। আচ্ছা, সো মেইনলি এখানে কিন্তু আসলে শেখার ছিল যে প্যাডিং কোনটা কোনটা। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা কিছুই না, দেখেন বর্ডার রেডিয়াসটা ছাড়া দেখেন, দেখেন এটা কিন্তু স্কোয়ার শেপের। এবার আমি যদি এটাকে বর্ডার রেডিয়াস দিতে চাই, দেখেন কিছুই না, ইন্সপেক্ট এলিমেন্ট দেন, এই যে যে জিনিসটা রয়েছে এটা প্যারাগ্রাফ ট্যাগ না, এই যে প্যারাগ্রাফ ট্যাগ, এই প্যারাগ্রাফ ট্যাগকে আমি জাস্ট বলে দিলাম বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। দেখেন, এখন দেখেন এটা আপনি যত কমাবেন কমে গেছে, যত বাড়াবেন বেড়ে গেছে। বুঝতে পারছেন কিভাবে চেঞ্জ হচ্ছে? এই আর কিছু না, কারণ আপনি আপনার নিড অনুযায়ী এটাকে বাড়াবেন কমাবেন, আর তারপরে এই কোডটা জাস্ট নিয়ে গিয়ে ওখানে বসায় দিলেই হয়ে গেল। কেমন? এখানে সো এটাই হচ্ছে বর্ডার রেডিয়াস। এটা আমরা বর্ডার রেডিয়াস আছে, যেটা অ্যাডিশনাল কথা বলেছিলাম সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস আসলে যে কোনো ট্যাগের উপর বসতে পারে, স্পেশালি ইনপুট ট্যাগ, বাটন ট্যাগ, আর ডিভ ট্যাগগুলো তো আছেই। আচ্ছা, তো প্যাডিং এখানে বলতে আমরা আগেও শিখেছি, প্যাডিং মানে হচ্ছে একটা ডিভের চারপাশের যে রিজিয়নটা, অবভিয়াসলি টেক্সটের চারপাশে, কিন্তু ওই ট্যাগের ভিতরে। আর মার্জিন বলতে কি বোঝায়? মার্জিনটা আসেন আমরা দেখি, এটা আগেও আমরা দেখেছি, যেটা হচ্ছে দেখেন উপরে কিন্তু স্পেসটা একটু বেশি, বাম পাশে ডান একটু কম, আবার এ পাশে একটু বেশি। মার্জিনটা কিভাবে ডিফাইন করেছি? আমরা এখানে যে পিক ট্যাগটা রয়েছে, অর্থাৎ এই ট্যাগটাকে ধরে একটা ক্লাস দিয়েছি, সেই ক্লাসে বলে দিয়েছি মার্জিন টপ উপরে হবে 100 পিক্সেল, নিচে হবে 100 পিক্সেল, নিচ আর দেখা যাচ্ছে না। আর তারপরে কিরে বাবা এটা, তারপরে রাইটে হবে 150 আর লেফটে হবে 50, লেফটে হচ্ছে 50, রাইটে হচ্ছে 150। এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, ইনস্পেক্ট এলিমেন্ট দিতে হবে। ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে জিনিসটাকে সবসময় বোঝার চেষ্টা করবেন, তাহলে ভিজুয়ালাইজেশনটা বেটার হবে সবসময়। ঠিক আছে? দেখেন এখানে একটু খেয়াল করে, এই যে পি ট্যাগটা আপনি সিলেক্ট করেছেন, এই যে দেখেন মার্জিনগুলো এখানে। সো আপনি এই যে টপের মার্জিন কমাতে থাকেন, দেখেছেন টপের মার্জিন কমছে, তাহলে বুঝতে পারছেন যে মার্জিন কোনটা আসলে আপনার পুরো ট্যাগের বাইরে, যেটা এই ট্যাগটা যে ট্যাগের মধ্যে রয়েছে ওই দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি করছে, ট্যাগের ভিতরের কোনো পার্ট না কিন্তু। ঠিক আছে? তার মানে ট্যাগের বাইরের অংশে আপনার আসলে কিন্তু মার্জিন তৈরি হচ্ছে, অর্থাৎ এই ট্যাগটা এবং তার বাইরের সারফেসের সাথে যে গ্যাপটা তৈরি হচ্ছে। ওকে, সো প্যাডিং এবং মার্জিন আমরা বিভিন্ন সময় ইমপ্লিমেন্ট করব, এটার সামনে গিয়ে আমরা দেখব কিভাবে। আমরা একদম বেসিকগুলো দেখছি, এখনই অ্যাডভান্স সব কিছু দেখছি না, কারণ একটা আরেকটার সাথে খুব কোরিলেটেড। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এখানে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো। অনেক দেখিয়ে ফেলছি তাই না? তাহলে দেখাই কি আর করা, আস্তে আস্তে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করে দেখেন, এই যে বাটনগুলো, বাটন তো প্রথমত ধরাই যাচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে যে এটা একটা লিস্ট আইটেমের মতো না, এবং এটার একটা কাস্টম ডিজাইন করা হয়েছে। সো আমরা চাইলে এরকমভাবে একটা কাস্টম লিস্ট তৈরি করতে পারি, কাস্টম ডিজাইনের লিস্ট সোজা কথা। এর আগে আমরা আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট শিখেছিলাম, নাম্বার দিয়ে এবং ডট দিয়ে তৈরি করে। সো সেই সেম জিনিস আমরা এখানে তৈরি করেছি সিএসএস কোড ব্যবহার করে। তো সেটা বোঝার আগে আমরা আগে একটু দেখব
যে ইমেজের মধ্যে এখানে একটা play.png ইমেজ বাটন ফাইল রয়েছে। এখন এই প্লে বাটন আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন। এই image.google-এ গিয়ে আপনি যে কোনো রকমের বাটন, যে কোনো রকমের এরকম অ্যারো বাটন, হ্যাঁ, এখানে টুলসে আপনি যদি সাইজে আইকন সিলেক্ট করে দেন বা স্পেসিফিক সাইজ সিলেক্ট করে দেন, এখানে এনি সাইজ না, আপনাকে সাইজটা সিলেক্ট করে দিতে হবে। ও ও ও আচ্ছা আচ্ছা, এখন আর সাইজ সিলেক্ট করে দেওয়া যায় না, ওটা ওরা বন্ধ করে দিয়েছে। কি এক অবস্থা! আগে এখানে সাইজ সেট করে দেওয়া যেত, 32x32, 64x64। সো আপনি এখানেও পাবেন, এটাকেও চাইলে আপনি ক্রপ করে ছোট করে নিতে পারবেন, যখন ফটোশপ শিখবেন তখন দেখতে পারবেন। সো এটাকে নিয়ে আপনারা চাইলে এখানে বানাতে পারেন। তো আসেন আমরা একটু দেখি যে জিনিসটা কিভাবে করা হয়েছে। হ্যাঁ, জিনিসটা খুবই সহজ, কঠিন কিছুই না, মুখস্থ করারও কিছু নাই। প্রথমে তো আমরা এটাকে ফেলে দিই। দেখেন আছে কি, আসলে একটা আনঅর্ডার লিস্ট এবং তার লিস্ট আইটেমগুলো, এটা তো মনে আছে নিশ্চয়ই। এটা আসলে কি তৈরি করবে, এরকম একটা লিস্ট। আগে একটু বোঝেন এটার সাথে এটার পার্থক্যটা কি। এটার সাথে এটার পার্থক্যটা হলো ডটগুলো সরে গিয়ে ইমেজ হয়েছে, আর এটা একটু সরে আছে এখানে বেশি, আমাদেরটা একটু বামে সরা, তাই না? আচ্ছা, আর এইগুলোর মধ্যে গ্যাপ একটু বেশি, কারণ স্বাভাবিকভাবে যেহেতু ওখানে ইমেজ ছিল, ইমেজ একটার পর একটা ওভারল্যাপ যেন না করে, একটা আরেকটার উপর না চলে যায়, এই জন্য একটু গ্যাপগুলো একটু বেশি। তো চলেন আমরা আসলে এখানে কি কোড করেছি একটু বুঝি। দেখেন প্রথমত আমরা একটা একটা করে যাব। ইউএল মানে কি? আনঅর্ডার্ড লিস্ট। তো আমরা প্রথমে কি করেছি, আনঅর্ডার্ড লিস্টকে বলেছি লিস্ট স্টাইল নান। এই লিস্ট স্টাইল নান বললে কি হয়, লিস্টের যে স্টাইল থাকে সেটা আর থাকে না। স্টাইল বলতে এখানে আসলে বোঝায় এই যে আইকনটাকে, এই যে আইকনটা আসছে, দেখেন লিস্ট স্টাইল নান দিলে লিস্টের স্টাইলটা চলে গেছে। এখন এখানে আসলে লিস্টের স্টাইল আর কি দেওয়া যায়, এখানে চাইলে আপনি একটা ডিস্ক দিতে পারেন। এগুলো কিন্তু ডিস্ক, হ্যাঁ, ডিস্ক প্লেট। সার্কেল মানে হচ্ছে শুধু সার্কেলটা দেখা যাবে, ভিতর ফাঁকা, ঠিক আছে? আর স্কোয়ার দিলে কি হবে, এই যে আমরা এমএস ওয়ার্ডেই দেখি তো এগুলো, রাইট? স্কোয়ার শেপের আসবে। তো নান দিলে কি হবে, এটা নান হয়ে যাবে। এর সাথে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোনো রিলেশন নেই, হ্যাঁ। আচ্ছা, যাও, এখন নান দিয়ে কি ঘটনা ঘটিয়েছি, আমরা এটাকে নাই করে দিয়েছি। এখন নাই করার পরে আমরা কি করেছি, প্রথমত যেহেতু আমরা একটা ডিজাইন করতে যাচ্ছি, তো এখন এটাকে কাস্টম ডিজাইন করতে গেলে এর উপরে নিচে ডানে বামে এই যে এত ফাঁকা দেখতে পাচ্ছি, ফাঁকাগুলোকে আগে বাদ দিয়ে দেওয়া উচিত না? তাহলে আমরা প্যাডিং এবং মার্জিন 0 করে দিয়েছি। তো কি করেছি, আমরা বলেছি যে আনঅর্ডার্ড লিস্টে কোনো প্যাডিংও থাকবে না। 0 পিক্সেল মানে কি, কোনো প্যাডিং নাই। মার্জিন মানে কি, মার্জিনও নাই। দেখেন কি ঘটনা ঘটে, সব একদম লাইন বরাবর চলে আসছে এবং কোনো প্যাডিং মার্জিন নাই, এক লাইনে চলে আসছে, খালি একটার পর একটা লিস্ট আকারে তৈরি হয়ে গেছে। এবার আমরা কি বলেছি, লাইন হাইট 200%। আচ্ছা, লাইন হাইট বলতে আসলে প্রথমে কি বোঝায় সেটা বলি। এখানে লাইন হাইট বলতে এই যে একটা লাইনকে সিলেক্ট করলাম, এর যে উচ্চতাটা এটাকে আসলে লাইন হাইট বলা হয়। এখন আপনি যদি এটাকে 200 বলেন, মানে কি, নর্মাল হচ্ছে 100%, 200 মানে হচ্ছে তার ডবল। তাহলে আসেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আসলে কতটুকু হলো, ডবল। ঠিক আছে, এখনো ডবল স্পেস নিয়েছে। কেন আমরা এই স্পেস নেওয়ালাম কষ্ট করে, কারণ যখন ডট বসিয়েছিলাম, ডট তো একটার পর একটা বসতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন ইমেজ বসাবো, একটা ইমেজের উপরেরটার ইমেজের সাথে আবার নিচেরটার ইমেজ লেগে যাবে যদি সব পাশাপাশি হয়। তাহলে তার মানে একটু যদি লেখাগুলোকে একটু ফাঁক ফাঁকা দিয়ে রাখি, তাহলে একটার উপর ইমেজ আর একটা বসবে না এখানে। ক্লিয়ার? এই জন্য লাইন হাইট দেওয়া লেগেছে। এবার আমরা কাঠামোটাকে ঠিক করলাম, এটা কাকে ডিজাইন করেছি, আনঅর্ডার লিস্টকে না। এবার এর আন্ডারে থাকা যে লিস্ট আইটেম ট্যাগ রয়েছে, একে আমরা ডিজাইন দেব। তো কোনো একটা ট্যাগের ভিতরে থাকা কোনো একটা ট্যাগকে ডিজাইন দেওয়ার জন্য নিয়ম হচ্ছে এভাবে,
তার মাদার ট্যাগের নাম বলা, তারপরে স্পেস দিয়ে তার ভিতরের চাইল্ড ট্যাগের নাম বলা। এটা নতুন আমরা দেখছি। ব্যাপারটা এরকম হচ্ছে যে দেখেন ইউএল এর ভিতরেই তো সবসময় এলআই বসে, আনঅর্ডার্ড লিস্ট ট্যাগের ভিতরেই লিস্ট আইটেম ট্যাগটা বসে। শুধু লিস্ট আইটেম কখনো এমনি বসাতে দেখেছেন? বসে না। তার মানে এটা হচ্ছে ক্যাঙ্গারুর বাচ্চা আর এটা হচ্ছে ক্যাঙ্গারু, রাইট? সো তার মানে চাইল্ড ট্যাগকে ডিজাইন দিতে গেলে আমাকে বলতে হবে এরকম ভাবে যে প্যারেন্ট ট্যাগ, তার আন্ডারে চাইল্ড ট্যাগ রয়েছে, ঠিক আছে? তো এটা আমরা যদি না বলে শুধু এলআইও দিতাম হতো, কিন্তু অন্য যত এলআই ছিল সব ডিজাইন হয়ে যেত। আমরা স্পেসিফিক করলাম, আরও স্পেসিফিকও করতে পারতাম হয়তো ক্লাস ধরে, এখানে একটা যে ওই ক্লাসের আন্ডারে যত এলআই রয়েছে, তাই না? তা আপাতত যেহেতু বেসিক ডিজাইন করছি আমরা এলআই দিয়েই বলে দিলাম। এরপরে আমরা কি করেছি দেখেন, আমরা এই যে প্রথম দিকে একটু আগে শিখেছি যে ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ বসাতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসিয়েছি একটা ওই প্লে বাটন। এখন দেখেন ইমেজ আর ইমেজ, প্লে বাটন আর প্লে বাটন হয়ে গেছে। স্বাভাবিক, কারণ আমরা তো এখনো পজিশন হ্যাঁ জাস্টিফাই কিভাবে কি হবে লোকেশন আমি কিছুই বলে দিইনি, তাই না? রিপিট হবে কিনা তাও বলে দিইনি। এখন দেখেন আমি প্রথমে বললাম যে এত রিপিট হয়েও না, তো এত রিপিট হয়েও না, রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট যখন বলেছি তখনও কিন্তু রিপিট না হয়ে একটা বাটন হয়েছে, রাইট? এখন একটা বাটন হওয়ার পর তারপরে আমি ওকে বলেছি যে একটা প্যাডিং দাও বাম পাশে, অর্থাৎ বাম পাশে এটা তো একটা রো, একটা লাইন না, এটা বাম পাশে একটু প্যাডিং দাও মানে কি এখানে একটু ফাঁকা জায়গা তৈরি করা। ফাঁকা জায়গা কোথায় তৈরি করবে? বাটনে না, বাটন তো পেছনে বসেছে, সামনে যা আছে সেটাকে প্যাডিং দিয়ে সরিয়ে দেবে, তাই না? তার মানে এখানে একটু স্পেস তৈরি করতে বলছি। কতটুকু প্যাডিং দিতে বলছি? লেফটে 25 পিক্সেল। 25 পিক্সেল দিলে কি হয়, এটা একটু সরে গেল, সরে বসেছে। এইবার একটা কাজই বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এইটাকে একটু উপরের দিকে উঠানো, রাইট? এখন এটাকে উপরের দিকে উঠাতে গেলে আমাদেরকে যেটা কোড করতে হয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। পজিশন বলে আমাকে এখানে বলতে হয়েছে 0 এবং 5। এই কথার মানে এবার কি? এটা তো একটা কঠিন কথা হয়ে গেল। এখন আমরা জানি যে কোনো একটা বিন্দুর আইডেন্টিফাই করার জন্য আমরা এক্সিসে কি বলতাম? এক্স ওয়াই। তো এখানেও আসলে এই ব্যাকগ্রাউন্ড পজিশন 0 এবং 5 মানে হচ্ছে 0 হচ্ছে এক্স অ্যাক্সিসে আর ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তাহলে এক্স এর ভ্যালু কত? 0 পিক্সেল এখানে, আর ওয়াই এর ভ্যালু কত? 5 পিক্সেল। আচ্ছা 5 পিক্সেল প্লাস, তার মানে এটা তো মাইনাস না। 5 পিক্সেল প্লাস মানে কি? প্লাস কোন দিকে যায়? উপরের দিকে যায়। তাহলে এটা কি করবে? ব্যাকগ্রাউন্ডে যা বস্তু আছে সেটাকে উপরের দিকে ঠেলে নিয়ে চলে যাবে 5 পিক্সেল দূরত্বে। আসেন এবার দেখেন এটাকে যদি আপনি 5 পিক্সেল মাইনাস করতেন কি ঘটনা ঘটতো? আরো দূরে নিয়ে চলে যেত স্বাভাবিকভাবে, তাই না? সো আপনাকে এটা পজিশন করতে হয়েছে 5 পিক্সেলে। এটাকে আপনি এখন এখানে যদি বলতেন যে না এটাকে আমি এখন এখানে আবার 5 দেব, তাহলে এটা কি করেছি আমি? এক্স এ 5 করেছি না, ডানে সরে গেছে, স্বাভাবিক, কারণ আমি তো ডানেই বলেছি প্লাস। প্লাস 5 মানে কি? এক্স অ্যাক্সিসে 5, তার মানে ডানে সরে গেছে। তো -5 দিলে কি হবে? বামে সরে যাবে। বোঝা গেছে? তাহলে বুঝতে পেরেছি আমরা কিভাবে জিনিসগুলো বসাচ্ছি। প্যাডিং টপ দিলে কোনো প্রবলেম নেই, দেন কোনো সমস্যা নেই, আপনি প্যাডিং টপ দিয়ে দিতে পারেন, এটার প্যাডিং টপ দিয়ে দেবেন। মানে এটাতে প্যাডিং টপ দিলে তো প্রত্যেকটা লিস্ট আইটেমে টপ হয়ে যাবে, আপনি তো পুরো এলিমেন্টের টপে দেবেন, মানে মানে এটাকে এটার উপরে একটু স্পেস রাখতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ প্যাডিং টপ দিয়ে দেন, ইউএল কে কোনো সমস্যা নেই, দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এটা এখন আপনার ইচ্ছা উপরে ডানে কত দেবেন। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে এটা তো আমরা এখানে বসাবো না, আমরা তো এটাকে কোনো একটা ডিভের মধ্যে, কোনো একটা টেবিলের মধ্যে, যে কোনো কিছুর মধ্যে তো বসাবো। সো তখন তো ওটা সরে আসলে ওইখানেই চলে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? আমরা এখনো লেআউটে যেহেতু যাইনি, ওই কনফিউশনটা হয়তো একটু রয়ে গেছে। সো তাহলে দেখেন আমরা কাস্টম লিস্ট আইটেম কিভাবে তৈরি করতে পারছি।
এবার একটু চিন্তা করে দেখেন তো, এটা যদি আমরা পারি তাহলে কাস্টম এরকম, আমরা সাইড বারে অনেক সময় মেনু দেখেছি না, যে সুন্দর সুন্দর ডিজাইন করা হয়তো অ্যারো দিয়ে দিয়ে, বা যে বাটনের একটা আইকন টাইকন দিয়ে দিয়ে, যে এটা মেনু, এইটা এই মেনু। বা অনেক সময় দেখেছেন মেনু লিস্টে প্রত্যেকটা ক্যাটাগরির বাম পাশে একটা করে আইকন দেখায়, এটা এই, এটা ওই, হ্যাঁ, ওইটা কিন্তু এভাবেই করছে, তাই না? কমন আইকন যদি আপনি দেখাতে চান, এটা দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন। আপনি যদি প্রত্যেকটাতে ইউনিক দেখাতে চান, তখন আবার অন্য আরেকটা কোড করতে হবে, কারণ এটা তো আমি কমন ব্যাকগ্রাউন্ড বসিয়েছি সব জায়গায়। ঠিক আছে, আচ্ছা, সিএসএস দিয়েও করা সম্ভব কাস্টম করে। nth চাইল্ড ধরে, ওটা আরেকটা, ওটা আরেকটা কোড, আমরা লাস্টের দিকে গিয়ে nth চাইল্ড দেখবো আর কি। তো আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আজকে আরেকটা লাস্ট, দেখেছেন এই যে অনলাইনে থাকলে কি হয়, বারবার লগ আউট হচ্ছেন, লগ ইন হচ্ছেন, কি সমস্যা। শুক্র শনিবারে নেটে ট্রাভেল হয়। আমরা লিস্টিং পর্যন্ত দেখেছি, আমরা ফন্টটা একটু দেখি, আমরা খুব বেশি দূর যাব না। হ্যাঁ, এই যে একটু আগে আমরা দেখছিলাম ফন্ট স্টাইল, এখানে আসলে জাস্ট দেখানো হয়েছে যে ফন্ট স্টাইল কত ধরনের হয়। এগুলো তো আসলে প্রতিদিন কাজেও লাগবে না আমাদের কিন্তু প্রজেক্ট করতে, এই জন্য দেখাচ্ছি। দেখেন ফন্ট স্টাইল নর্মাল মানে কি, নর্মাল কিছুই ঘটেনি। ফন্ট স্টাইল ইটালিক, অবলিক, আলটিমেটলি কিন্তু একই করেছে, রাইট? আচ্ছা, ফন্ট স্টাইল বোল্ড, ফন্ট ওয়েট কি করেছে, বোল্ড করেছে। তো দেখেন সবই কিন্তু স্টাইল, এটা ওয়েট কেন, কারণ ওই যে বললাম বোল্ড মানে মোটা, সো ওয়েট মোটা। হুম, ঠিক আছে, যাই হোক। ওকে, কাস্টম ফন্টের কাজ আছে সামনে গিয়ে। কিসে খুললাম এটা আমি, লিংক। আচ্ছা, লিংক বেশ বড়, এটা আজকে আর না করি, আজকে আপনাদেরকে ছেড়েই দিই, কারণ এখানে অনেক কিছু আছে, মাথার উপর দিয়ে চলে যাবে এত কিছু। আমি আপনাদেরকে এই কোডগুলো সব তুলে দেব, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটু আপনাদেরকে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা বলে দিই। সেটা হচ্ছে যে আপনারা ধরেন কোনো একটা ফোল্ডার তো নিশ্চয়ই এইচটি ডক্সে হোক আর যেখানেই হোক করেছেন, ধরেন আপনার নাম দিয়ে বা কিছু একটা দিয়ে এরকম করেছেন, এটাকে এর মধ্যে হয়তো ধরেন কোড ফাইল রয়েছে, আপনারা এটা রাইট সাইড ক্লিক করে সেন্ড টু দিয়ে এরকম কম্প্রেসড ফোল্ডার, অর্থাৎ জিপ করবেন, সেন্ড টু, তারপরে হচ্ছে কম্প্রেসড ফোল্ডার। জিপ করার পর এই ফাইলটার মধ্যে কিছুই নাই, এজন্য কম্প্রেস হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, জিপ করার পর ওই জিপ ফাইলটা আপনারা আমাকে জিমেইলে সেন্ড করে দেবেন। আমার ইমেল অ্যাড্রেস নিশ্চয়ই আপনাদের কাছে আছে, সবাইকে আমি এসএমএস করেছি। হ্যাঁ, এসএমএস পান না এরকম কেউ আছে? ভেরি গুড। আচ্ছা, সো nirzhor@peopleandtech.com.bd, ওকে, আমাকে সেন্ড করে আমাকে একটু যদি সম্ভব হয় এসএমএস এ বা যে কোনোভাবে জানিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপে আপনাদের জন্য গ্রুপ করেছি, আপনারা এখনো অনেকেই জয়েন করেননি, ওখানে জয়েন করবেন, মেসেজ চেক করবেন আমার, আমি আপডেট দিই। ওকে, একসাথে অনেকগুলো লাইন স্যার, যে একবারে যে ইয়া করেন, নিচে নামান বা এডিট করেন, এটা কিভাবে সম্ভব স্যার? এটা পারতেছি না। কোনো সমস্যা নেই, একটু ভালো করে দেখে নেবেন, আপনারা ভালো করলেই হলো, আর কিছু চাই না। কোনটা একসাথে, ও আচ্ছা, একসাথে অনেকগুলো লাইন নোটপ্যাডে কিভাবে করা হয়, রাইট? কিবোর্ডের কিবোর্ড শর্টকাট না? হ্যাঁ, যেরকম ধরেন আমরা সিলেক্ট করলাম, এর মধ্যে ধরেন অপশন করছি, তো এর মধ্যে এরকম অপশন না করে ধরেন আপনি অনেকগুলো, কি রে বাবা, ধরেন প্রথমত এরকম অপশন করছেন, তো এটাকে অনেকগুলো কপি করতে কি করেন, কন্ট্রোল ডি। এবার এর মধ্যে যদি কিছু লিখতে চান, এই যে এটা এটা করার নিয়মটা হচ্ছে, কোনো জায়গা থেকে তো আপনি নিচের দিকে যাবেন, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে, ধরেন এখানে রেখেছেন, এবার শিফট আর অল্টার বাটন আছে, শিফট বাটন এবং অল্টার বাটন একসাথে চেপে ধরবেন, ধরে এবার যেতে হবে কোথায়, নিচে, তাহলে ডাউনেরও চাপ দেন, ঠিক আছে? এবার লেখা শুরু করেন, ভ্যালু লেখা হয়ে গেল একসাথে। হ্যাঁ, চেপে না, শিফট অল্টার চেপে ডাউন অ্যারো দিতে হবে, তাহলে উপর থেকে নিচ বরাবর সিলেক্ট হবে। হুম, রাইট। এবার মানে পুরোটা ধরে দিলাম, একটু সাইডে নিতে চাই। হ্যাঁ, তা পুরোটা সাইডে ধরার জন্য পুরোটা সিলেক্ট করে ট্যাব, ঠিক আছে? যতটুকু সিলেক্ট ডানে সরাতে যাচ্ছেন ততটুকু সিলেক্ট করে ট্যাব, ঠিক আছে?
আরো এখানে প্রচুর শর্টকাট রয়েছে। বামে সরাতে চাইছে আমি। হ্যাঁ বামে বামে কিন্তু পাওয়া যায় না। বামে ও আচ্ছা বামে, আচ্ছা না বামে সরানো আছে, হ্যাঁ 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 হ্যাঁ, আছে। এই ধরেন আপনি এই যে বেশি সরে গেছে, তো এটাও তো আপনি চাইলে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে মুছে দেন, ঠিক আছে। এটা কি স্যার ডিলিট করবো নাকি ডিলিট, ব্যাক স্পেস, ব্যাক স্পেস দিলেই তো হয়ে যায়, ঠিক আছে, দিলে যাবে। So, এই তো। আচ্ছা, হুম হুম হুম। কোনটা কোনটা? হুম, নোটপ্যাড প্লাস প্লাস একটা সুবিধা হলো আপনার ইউনিকোডটা সাপোর্ট করে, হ্যাঁ ইউনিকোডটা বেশিরভাগ আইডি সাপোর্ট করে না, ইক্লিপস, নেটবিনস বা ইভেন ব্র্যাকেট কোনোটাই সাপোর্ট করে না, সাবলাইম টেক্সটও সাপোর্ট করে না। আচ্ছা আমরা যাব হচ্ছে অ্যাটেন্ডেন্সে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই সবার। সবাই আছেন অনলাইনে? আচ্ছা একজন দেখছি অনলাইনে নেই, কে নেই? 16 জন ছিলেন। আচ্ছা ভিডিও অফ